আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? অনেক দিন পর তোমাদের সাথে চলে আসছি অর্থনীতির ক্লাস নিয়ে, যেটি হবে আজকে মূলত আমার অর্থনীতি নিয়ে তোমাদের সাথে প্রথম দেখা। সো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবা এবং পাশাপাশি আজকের ক্লাসটি তোমাদের এই যে কলেজের যে গ্রুপগুলো রয়েছে ওইগুলোতে এবং পাশাপাশি তোমাদের নিজ আইডিতে একটু শেয়ার করে দিবা এবং পাশাপাশি তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দিবা। কেননা তোমাদের সাথে সাথে যাদের অর্থনীতি রয়েছে তাদের যেন বইগুলো দূরীভূত হয়েছে এবং তোমার সাথে সাথে যেন তারাও সেই সব সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে, একটু দ্রুত তোমরা ক্লাসটি শেয়ার করে দিবা। ভাইয়া তোমরা ক্লাসটি শেয়ার করবা কেন বলতে পারো? ভাইয়া ক্লাসটি কেন শেয়ার করবে? এই যে ফ্রি ক্লাসগুলো চলতেছে, ফ্রি ক্লাসগুলো চলছে হচ্ছে মূলত একটাই উদ্দেশ্য, তোমাদেরকে কি দেওয়া ভাইয়া? গিফট দেওয়া। বিশেষ করে তোর মধ্যে কি স্মার্টফোন কন্টেস্ট 6, যেটিতে তোমরা যে স্মার্টফোন 6 কন্টেস্ট বিজয়ী হবা তাকে দেওয়া হবে এই স্মার্টফোনটি। সো তুমি যদি এই স্মার্টফোনটি তোমার নিজের হাতে নিজের হস্তগত করতে চাও তাহলে ক্লাসটি দ্রুত শেয়ার করে দেবা বন্ধুদের মাঝে। ঠিক আছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে জয়েন হয়ে গিয়েছো এবং ভাইয়াকে সালাম দিয়েছো। একটু দ্রুত দ্রুত, এখনো পর্যন্ত অনেক কম। তোমাদের মূলত শেয়ারের উপরেই তোমরা অনেক কিছু গিফট পাবা। তোমরা অবশ্যই জানো কি কি গিফট তোমাদের জন্য থাকছে। 100 টি-শার্ট তোমাদেরকে গিফট দেওয়া হবে। কি জন্য দেওয়া হবে? তোমরা যারা শেয়ার করবা এবং পাশাপাশি তোমরা হ্যান্ড নোট গ্রুপে তোমাদের নোটগুলো শেয়ার করবা। এর পাশাপাশি তোমাদেরকে কি দেওয়া হবে? ভাইয়া স্মার্টফোন কন্টেস্ট 6 বিজয়ী হবা তুমি। তাহলে এত কিছু দেওয়া সত্ত্বেও তাহলে তুমি কেন এই যে ক্লাসটি শেয়ার করতে তোমার মধ্যে দ্বিধাবোধ করবা? সো তুমি দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবে এবং পাশাপাশি আজকে ইনশাল্লাহ একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে। ইতিমধ্যে ইনশাল্লাহ তুমি যে ক্লাসগুলো করেছো তোমাদের সবগুলো ক্লাসের চেয়ে ইনশাল্লাহ আজকের ইকোনমিক্স ক্লাসটি বেস্ট হবে বলে আমি আশাবাদী। তোমরা সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাইয়ার সাথে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে মূলত তোমাদের প্রথম অধ্যায়ে যেসব সমস্যা আছে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি এমসিকিউ সিকিউ সহ সব কিছুর ব্যাখ্যা সহ তোমাদেরকে করাই দেব। ঠিক আছে, কোনো চিন্তা নেওয়ার দরকার নাই। অর্থনীতি মানে আজকে থেকে পানি হিসেবে ভেবে নাও। ভাইয়া যতদিন আছে ততদিন ইনশাল্লাহ তোমাদেরকে 26 এবং 27 পেজের যারা স্টুডেন্ট রয়েছে তোমরা ইনশাল্লাহ এই যে অর্থনীতিতে ভালো কিছু করতে পারবা বলে আমি আশাবাদী। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, তোমরা একটু দ্রুত জানিয়ে দেবা তোমার কোন কলেজের, তোমার কলেজ কোনটা এবং পাশাপাশি তুমি কোন বিভাগ থেকে ভাইয়ের সাথে জয়েন হয়েছে এবং পাশাপাশি তোমার জেলা। আমি কিন্তু বলে দিচ্ছি আমি নাসির বিন ওয়াহিদ পড়াশোনা করছি, তোমাদের নাসির ভাই হিসেবে তোমরা আমাকে চেনো অবশ্যই। পড়াশোনা করছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। ঠিক আছে, তোমাদের এজন্য আমি অর্থনীতির সাবজেক্টটা নিচ্ছি এবং পাশাপাশি তোমরা আমার জেলা সম্পর্কে অনেকে জানতে চাও। আমার জেলা হচ্ছে কক্সবাজার জেলা। ঠিক আছে, সেই বাংলাদেশের একদম দক্ষিণ সীমান্তে। ভাইয়া সবকিছু ক্লিয়ার করে দিবেন ইনশাল্লাহ, আমি সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তুমি জাস্ট একটু মনোযোগ দিবা। ভাইয়ার পড়াগুলো যদি তুমি মনোযোগ একটু বসাতে পারো, ভাইয়া কিভাবে পড়াচ্ছে জাস্ট টেকনিকটা একটু যদি ধরতে পারো তাহলে দেখবে প্রত্যেকটা ক্লাসই তোমার এত বেশি ইজি লাগবে। তোমার একদম পরীক্ষার হলে গিয়ে বলবা এই প্রশ্নটা তো আমার জন্য এত ইজি কেন? ভাইয়া যা পড়াচ্ছি সবকিছু চলে আসছে। এখনো পর্যন্ত তোমাদের শেয়ার ভাইয়া অনেক কম। একটু দ্রুত দ্রুত সবার মাঝে ক্লাসটি ছড়িয়ে দাও যেহেতু তোমরা সবার মতো ক্লাসটি তোমরাও করতে পারো এবং সবাই করতে পারো, যেন তোমরা সবাই মিলে একটা ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। এবং পাশাপাশি তোমরা স্মার্টফোন কন্টেস্ট এবং পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য যে গিফটগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন তোমরা তোমাদের নিজেদের হস্তগত করতে পারো। ঠিক আছে, ওকে। অনেকে দেখতেছি সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ রাজশাহী বিভাগ, মাশাল্লাহ। ফুলবাড়ি গভর্নমেন্ট কলেজ ফুলবাড়ি দিনাজপুর, ওকে দিনাজপুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলাউল কলেজ চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম ছাটগায়া একজন পাইছি, মাশাল্লাহ। আমিও কিন্তু চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, আমার এইচএসসি কিন্তু চট্টগ্রাম কলেজ থেকে। এই ছাটগায়ারা তোমরা কই? এই যে রাঙ্গামাটি থেকে, মাশাল্লাহ। আজকে তো ছাটগায়াদের অনেক দেখতেছি। বীরগঞ্জ সরকারি কলেজ দিনাজপুর, মাশাল্লাহ
নোয়াখালী থেকে। ওকে, তোমরা একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও ভাইয়া, এবং পাশাপাশি তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু ক্লাসে নিয়ে এসো। ইনশাল্লাহ একটা ভালো কিছু পেতে যাচ্ছ, এতটুকু বলতে পারি। এরপরে ক্লাসের পরে তোমরা বুঝতে পারবা বা কীভাবে পড়াচ্ছি এবং তোমরা কীভাবে উপকৃত হচ্ছ। ঠিক আছে, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি শেয়ার করে দাও তাহলে অবশ্যই আপনাকে ফোন দেওয়া হবে। ঠিক আছে, রয়্যাল মিডিয়া কলেজ ময়মনসিংহ, মাশাল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমরা অনেকেই চলে আসছে ইতিমধ্যে, এবং তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করে দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের কথার আলোকে আমি চলে যাচ্ছি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনায়। তোমাদের আশা করি যারা এর আগে পড়েছো এবং যারা পড়ো নাই, একদমই পড়ো নাই, তোমাদের জন্য দেখবে আজকের ক্লাসটি এত বেশি হেল্পফুল হবে, তোমরা মানে মাথার ভিতরে এভাবেই ঢুকবে যেন আর বের হবে না। ঠিক আছে, ওকে, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, মাশাল্লাহ, সেই সিটি কলেজ তো পাশেই আছে, গভর্নমেন্ট কলেজ মিরসরাই, ভেরি গুড। ওকে, ঠিক আছে, মানবিক বিভাগ, হ্যাঁ মানবিক বিভাগের এই ক্লাস মূলত অর্থনীতি, মানবিক এবং হচ্ছে কমার্সেরই রয়েছে। তোমরা ভাইয়ের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে, নীলফামার শেয়ার ডান, ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমি তাহলে তোমাদের কথার আলোকে চলে যাচ্ছি তোমাদের কাঙ্ক্ষিত পড়ার দিকে। ঠিক আছে, মাশাল্লাহ, দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছে। একটু ক্লাসটি যেন তোমাদের যে সব গ্রুপ রয়েছে, কলেজ গ্রুপ, ওইগুলো শেয়ার করে দেবা, কারণ হচ্ছে ওখানেই হচ্ছে তোমার মূলত ফ্রেন্ডগুলো সবাই রয়েছে, তারাও যেন তোমার সাথে সাথে উপকৃত হতে পারে। ফার্স্ট টাইম নাসির ভাইয়ের ক্লাস করব, ইনশাল্লাহ সাথে থেকেও ভালো কিছু হবে। আপনার ক্লাস এত মিস করি, যারা করছে আমার ক্লাস অবশ্যই তারা মিস করবে, আর যারা করে নাই তারা করার পরে তোমরাও মিস করবে ভাইয়াকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে একদম প্রিপেয়ার হয়ে যাও, কারণ তোমাদের এই যে আমাদের 25-26 বেসের যে গ্রুপটা রয়েছে, ওখানে তোমরা যদি তোমাদের যে নোটগুলো শেয়ার করো, তাহলে তোমাদের এটার উপর ভিত্তি করে তোমাদেরকে কি দেওয়া হবে, তোমাদেরকে গেঞ্জিগুলো গিফট করা হবে। সুতরাং তোমরা টি শার্ট গিফট পাওয়ার জন্য ভালোভাবে কি করবা, ওখানে শেয়ার করবা নোটগুলো এবং ভালোভাবে নোট করবা। ঠিক আছে, তাহলে আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে এবং এর সমাধান নিয়ে আলোচনা রয়েছে। তন্মধ্যে আমি যেহেতু আজকে অর্থনীতি পড়াবো, আমরা যেহেতু অর্থনীতি পড়বো, অর্থনীতি কি জিনিস এ বিষয় সম্পর্কে জানা লাগবে না। দেখো কি সম্পর্কে জানা লাগবে ভাইয়া, আমাদের প্রথমে অর্থনীতি। অর্থনীতি বিষয়টা কি একদম হুবহু আমি যেভাবে বলবো ভাইয়া, তোমরা একটু চেষ্টা করবে এভাবে নোট করে নেওয়ার জন্য। কি বলছি ভাইয়া, নোট করে নিবা। কেন, দেখো অর্থনীতির ইংরেজি যে প্রতিশব্দ সেটি হচ্ছে ইকোনমিক্স, আমরা সবাই জানি কি ভাইয়া, ইকোনমিক্স। এই যে ইকোনমিক্স শব্দটি কোথা থেকে এসেছে, এটাই হচ্ছে মূলত কথা। দেখো এই যে ইকোনমিক্স শব্দটি হচ্ছে মূলত গ্রিক শব্দ ওইকোনমিয়া শব্দ থেকে এসেছে। ইকোনমিক্স শব্দটি কিন্তু ভাইয়া কি, ইকোনমিক্স এই শব্দটি কিন্তু ইংরেজি, তাই না? আমরা সবাই জানি ইকোনমিক্স শব্দটি কি ভাইয়া, ইংরেজি। এখন এই যে ইকোনমিক্স ইংরেজি শব্দটি কোথা থেকে এসেছে, প্রশ্ন আসে কোথা থেকে এসেছে ভাইয়া, ওইকোনমিয়া থেকে। ওইকোনমিয়াটি কি শব্দ ছিল, গ্রিক শব্দ। এই যে ওইকোনমিয়া আছে, এই ওইকোনমিয়া শব্দটি হচ্ছে মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সেগুলো কি, একটা হচ্ছে ওইকোস, একটা কি ভাইয়া, ওইকোস, আর একটা হচ্ছে নিমেন, ওইকোস এবং নিমেন। ঠিক আছে ভাইয়া, ওইকুস এবং হচ্ছে নিমেন। এই যে ওইকোনমিয়া শব্দটি মূলত কোন দুটি শব্দ থেকে গঠিত হয়েছে, একটা হচ্ছে ওইকুস এবং হচ্ছে নিমেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, যেমন এই যে ওইকোনমিয়া শব্দের অর্থ কি, গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়, এটাও আমাদের একটু জানা লাগবে। তাহলে আমরা আবিধানিক অর্থ জানলাম, এরপরে যাচ্ছি পারিভাষিক অর্থে। দেখো এই যে মানুষ যে হচ্ছে আমাদের এই যে সম্পদ, সেটা কিন্তু সীমিত, আমাদের কারো কিন্তু অডেল সম্পত্তি নাই, আমাদের সম্পদ হচ্ছে সীমিত। এই যে সীমিত সম্পদের মধ্য দিয়ে আমাদের কি করতে হয়, যা আছে তার মধ্য দিয়ে আমাদের যে হচ্ছে অভাবটা আছে সেগুলো কি করতে হয়, মোচন করতে হয়, অভাবগুলো কি করতে হয়, মোচন করতে হয়। এখন দেখো এই যে সীমিত সম্পদের সাহায্যে এই যে আমাদের অসীম অভাব রয়েছে, সেগুলো পূরণে যেসব অর্থনৈতিক কাজ করে, যেসব কি করে থাকে, আমরা যেসব কি করে থাকি, অর্থনৈতিক কাজ করে থাকি, তা মূলত যে বিষয়ে আলোচিত হয়, তা মূলত কি বিষয়ে আলোচিত হয়, যে বিষয়ে আলোচিত হয় সেটাকে আমরা কি বলতেছি, অর্থনীতি। আশা করি সবারই ক্লিয়ার। দেখো এই যে একটা বিষয় মনে রাখবা, আমাদের সীমিত সম্পদ, সম্পদ কি ভাইয়া, সীমিত কিন্তু অসীম অভাব। এই যে অসীম অভাবকে সীমিত সম্পদের মধ্য দিয়ে সামঞ্জস্য বিধান করার জন্য যে শাস্ত্রে কি করা হয়, মূলত আলোচনা করা হয়, সেটি মূলত কি ভাইয়া, অর্থনীতি। এক কথায় এটা বলে দিলে হয়ে যাচ্ছে।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যারা যারা বুঝতে পারো না ভাইয়াকে আবার বলবা, ইনশাল্লাহ ভাইয়া বুঝিয়ে দিবে। এরপরের স্লাইডে আমরা যাচ্ছি, অর্থনীতিকে কি হিসেবে আখ্যায়িত করেছেন এবং অর্থনীতির জনককে। দেখো এই যে অর্থনীতি, এই যে অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক বলা হয় মূলত কাকে? অ্যাডাম স্মিথকে। ভাইয়া মনে থাকবে, অর্থনীতির জনক বলা হয় মূলত কাকে? অ্যাডাম স্মিথকে। ভাইয়া আবারও বলছি, অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। যদি ভাই এখানে কিন্তু একটা প্যাচ আছে, অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। আবার যদি তোমাকে যদি বলে অর্থনীতির আধুনিক জনককে, যদি বলে কি আধুনিক জনক, আধুনিক জনক যখন বলবে তখন বলো পল স্যামুয়েলসন। কে ভাইয়া? পল স্যামুয়েলসন। মনে থাকবে, আধুনিক জনক যখন বলবে পল স্যামুয়েলসন বলতে হবে, আমাদের কি বলতে হবে? পল স্যামুয়েলসন। এখন আসি, এই যে 1776 সালে অ্যাডাম স্মিথ এর একটা বই ছিল, বিখ্যাত গ্রন্থ, সেটির নাম কি? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার। ভাইয়া প্রশ্ন আসে, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার গ্রন্থটির লেখককে তোমরা দেখবা এমসিকিউতে হুবহু পেয়ে যাবা। এই বইয়ের নামটি, গ্রন্থটির নাম অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। এই গ্রন্থটির লেখক মূলত কে ছিলেন? অ্যাডাম স্মিথ। তাকে কি বলা হয়? অর্থনীতির জনক। এই অ্যাডাম স্মিথ তিনি 1776 সালে যে বইটি লিখেছিলেন, ওখানে তিনি কি বলেছিলেন? অর্থনীতি হলো মূলত কিসের বিজ্ঞান? সম্পদের বিজ্ঞান। এখন ভাইয়া আমাদের এমসিকিউতে আসে কি? এমসিকিউ একদম হুবহু কমন নিয়ে নাও, এটা এমসিকিউতে হুবহু আসবে। তোমার কলেজের পরীক্ষা বলতে পারো, তোমার বোর্ড পরীক্ষা বলতে পারো, হুবহু আসবে। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছিলেন মূলত কে? কে বলছি ভাইয়া? অ্যাডাম স্মিথ। কে বলছি? অ্যাডাম স্মিথ। এরপরে দেখো, তার মধ্যে তিনি কি বলেছেন? অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতি সমূহের সম্পদের প্রকৃতি, কি বলছে ভাইয়া? সম্পদের প্রকৃতি এবং হচ্ছে কারণ অনুসন্ধান করে। এরপর আমরা তাহলে অ্যাডাম স্মিথকে জানলাম। অ্যাডাম স্মিথকে কি বলা হয়? অর্থনীতির জনক বলা হয়। আবার যদি বলেন অর্থনীতির আধুনিক জনককে, কি বলছি? আধুনিক জনককে আমি একটু পরে লিখে দিয়েছি, এগুলো সব বিস্তারিত আছে। আধুনিক জনককে পল স্যামুয়েলসন। ঠিক আছে, একটু খাতায় লিখে নাও। আধুনিক জনক যখন বলবো আধুনিক জনক, তখন কি লিখবা? পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন। ঠিক আছে ভাইয়া, কি বলছি? পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন। এখন দেখো 1890 সালে অধ্যাপক আলফ্রেড মার্শাল তিনি কি বলেছেন? তিনি বলেছেন অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী কি করে? আলোচনা করে। অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? যদি প্রশ্ন আসে তাহলে কি বলবা? আলফ্রেড মার্শাল। তিনি এটি কত সালে প্রদান করেছিলেন? 1890 সালে। এছাড়া আর বেশি কিছু ভাইয়া জানার প্রয়োজন নাই। এরপরে যাচ্ছি, এরপরে কি জানবো? দেখো মূল সংজ্ঞা, এটি হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে তোমরা দেখবা পরীক্ষায় তোমাদের সংজ্ঞা লিখতে বলা হয় এবং এই যে এল রবিন্সের সংজ্ঞাটিকে মূলত ব্যাখ্যা করতেও বলা হয়। আবার এল রবিন্সের সংজ্ঞার মধ্যে কয়টি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, এটাও কিন্তু প্রশ্ন আসে। সবকিছুর সমাধান এই যে একটা স্লাইডের মাধ্যমে আশা করি পেয়ে যাবা। দেখো 1931 সালে অধ্যাপক এল রবিন্স, অর্থাৎ লিওনেল রবিন্স, তাকে আমরা সংক্ষেপে কি বলি? এল রবিন্স। ঠিক আছে, এল রবিন্স। এই যে এল রবিন্স কি বলেছেন? অর্থনীতির যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা সেটি দিয়েছেন মূলত এল রবিন্স। এল রবিন্স কি বলেছেন? অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, কি বিজ্ঞান ভাইয়া? এমন একটি বিজ্ঞান যা হচ্ছে অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য। কি ভাইয়া? বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে। আমরা কিন্তু সম্পদ কিন্তু সহজে পাই না, এটা কিন্তু দুষ্প্রাপ্য। এই দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে কি করে? সমন্বয় সাধন করে। দুষ্প্রাপ্যতা বিষয়টা কি? এই যে দুষ্প্রাপ্যতা, আমরা কিন্তু আমাদের কিন্তু অভাব আছে, কিন্তু আমরা যে হচ্ছে সম্পদের অপ্রাচুর্যতা, অপ্রতুলতা, সম্পদের অপ্রাচুর্যতা বা অপ্রতুলতাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, এই যে দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ কি করে থাকে? মূলত বিশ্লেষণ করে থাকে। এই যে এই সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটি হচ্ছে তোমাদের পরীক্ষা আসে। আবার দেখো অর্থনীতি হলো, এল রবিন্স কি বলেছেন? অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা হচ্ছে অসীম অভাব এবং হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ কি করে থাকে? বিশ্লেষণ করে থাকে। এখানে কিন্তু তিনি মূলত তিনটি বিষয়ের কথা বলেছেন। তিনটি বিষয় তার সংজ্ঞার মাধ্যমে আমরা দেখতে পাই। প্রথমটা কি? এল রবিন্স প্রদত্ত বক্তব্য থেকে যে তিনটি মৌলিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এখানে কি হবে? বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য কি? তিনি কি বলেছেন? অভাব অসীম। আমাদের অভাবের কোনো শেষ নাই, আমাদের অভাব অসীম। একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা অভাব দেখা দেয়, সেটাকে কি বলা হয়? অসীম অভাব। ঠিক আছে, অভাব অসীম। এরপরে তিনি কি বলেছেন? আমাদের সম্পদ কি ভাইয়া? সীমিত। এটা প্রথম সংজ্ঞায় পেয়েছি এবং এল রবিন্সের সংজ্ঞাও পেয়েছি আমরা, অসীম অভাব এবং হচ্ছে সম্পদ সীমিত। এরপরে তিনি হচ্ছে আরেকটা
বিষয়ের কথা বলেছেন, সেটি হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। সম্পদের কি ব্যবহার করা যেতে পারে, বিকল্প রূপ আমরা পেতে পারি, বিকল্প ব্যবহার করা যেতে পারে। এই বিষয়টি আমরা হচ্ছে তিনটা মূলত মৌলিক বৈশিষ্ট্য এল রবিনসের সংজ্ঞার মধ্যে পাই। এগুলো ভাই একদম অন্তস্থ, কণ্ঠস্থ, টুটস্থ রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে অবশ্যই তুমি একটা মার্কস এখন থেকে শিওর করে নাও, নিশ্চিত করে নাও। দেখো বিগত সালে কিন্তু এখান থেকে হুবহু এমসিকিউ আসছে, জ্ঞানমূলক প্রশ্ন আসছে। এল রবিনসের সংজ্ঞায় অর্থনীতি কয়টি মৌলিক বৈশিষ্ট্যের কথা ফুটে ওঠে? তিনটি। সেগুলো কি কি? অভাব অসীম, সম্পদ সীমিত এবং হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। এই যে আমরা যে এখন এতটুকু পড়লাম, এটুকুর মধ্যে আমরা দেখি একটা এমসিকিউ আমরা পারি কিনা। ঠিক আছে, একটু যাচাই করে দেখি তোমরা কতটুকু বুঝছো। এই যে মৌলিক বৈশিষ্ট্য কয়টি পাওয়া যায়? তিনটি। এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু তোমাদের অবশ্যই জানা লাগবে। এখন দেখো এই যে আমরা যে এতক্ষণ অধ্যাপক এল রবিনসের কি পড়লাম ভাইয়া, অর্থনীতির সংজ্ঞা পড়লাম। এই এল রবিনসের সংজ্ঞার মধ্যে বিশ্লেষণ করলে আমরা কি পাই মূলত এখানে তিনি কি বলেছিলেন? অসীম অভাব, সম্পদ সীমিত, সম্পদের পূর্ণ ব্যবহার। এখন এখানে যে তিনটি কথা বলা হয়েছে, এই তিনটার মধ্যে কোনটা রয়েছিল মূলত এল রবিনসের সংজ্ঞার মধ্যে? আমরা কোনটা পেয়েছিলাম? এখানে কোনটা পেয়েছিলাম? এখানে আমি যেহেতু রাইট চিহ্ন দিয়েছি, অনেকে তিনটাই দিয়ে দিবা, সেহেতু মুছে দিচ্ছি। দেখো বুঝে বলবা, ঠিক আছে ভাইয়া, কি বলছি বুঝে বলবা। দেখো রাজশাহী বোর্ড 2017 সালে আসছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে দিয়ে দিচ্ছে। মনিরুল ইসলাম, রাহদিয়া সুলতানা, ভেরি গুড। সানজিদা আক্তার হাফি, ভেরি গুড। আশা আক্তার, মেহেদি হাসান ভাইয়া তোমার উত্তর ভুল। পল দীপা, ভেরি গুড। এই যে দেখো এখানে 1, 8, 2 হবে কেন? আমরা যদি এল রবিনসের সংজ্ঞায় দেখতে পাই তাহলে আমরা ওখানে দেখেছি একটা হচ্ছে অসীম অভাব দেখেছি, আর একটা হচ্ছে সীমিত সম্পদ দেখেছি। ওখানে আরেকটা বলা হয়েছে সম্পদের পূর্ণ ব্যবহার, বলা হয় নাই সম্পদের বিকল্প ব্যবহার। কি বলছে ভাইয়া এল রবিনসের সংজ্ঞার মধ্যে? এই যে দেখো জাস্ট একটা ওয়ার্ড এদিক সেদিক করে দিছে, একটা দিছে পূর্ণ ব্যবহার, আমরা কিন্তু এল রবিনসের সংজ্ঞার মধ্যে কি পেয়েছি? বিকল্প ব্যবহার। এটার জন্য হচ্ছে মূলত আমাদের এই 3 নাম্বার আনসারটা হচ্ছে না। সুতরাং আমাদের আনসার কি হবে? 1 এবং 2। তার মানে আমাদের উত্তর কি হচ্ছে? ক, 1 ও 2। আশা করি তোমরা যারা একদম বুঝো নাই তারাও কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছো। ঠিক আছে, আশা করি আর কারো এই প্রশ্নটি যদি আসে তাহলে কারো ভুল হওয়ার কথা না। ঠিক আছে ভাইয়া, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? 1 এর 2, 1 আর 2 হবে, 1 আর 2 হবে। 1 এর এ উত্তর। ভেরি গুড। তোমরা যারা উত্তর করতে পারছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো কিনা? বিকল্প ব্যবহার ছিল, হ্যাঁ ভেরি গুড। আপনার ফার্স্ট টাইম ক্লাস করতেছি, খুবই ভালো লাগতেছে আপনার ক্লাস, ভেরি গুড। ওকে দেখো তাহলে আমরা সামনের দিকে আগাই। এই যে আমরা যে এভাবে তোমরা যদি এই যে ভাইয়ের ক্লাসগুলো যদি এভাবে পেতে চাও, প্রত্যেকটা ক্লাস যদি অর্থনীতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে তুমি যদি পরীক্ষা একটা যদি ভালো মার্কস নিশ্চিত করতে চাও, তাহলে এই যে আমাদের যে চলমান কোর্স, এই চলমান কোর্সে ভর্তি হয়ে যায়। তোমার মানবিক বিভাগের তোমার যে কলেজে পড়ো না কেন, তোমার যে সাবজেক্টই থাকুক না কেন, তোমার কি মনোবিজ্ঞান আছে, নাকি তোমার কি গার্হস্থ্য বিজ্ঞান, নাকি তোমার যুক্তিবিদ্যা, নাকি তোমার ইসলামের ইতিহাস, নাকি সমাজকর্ম, নাকি সমাজবিজ্ঞান, নাকি তোমার পরিসংখ্যান, নাকি তোমার মনোবিজ্ঞান, সব কটি সাবজেক্টেরই ইনশাল্লাহ সমাধান পাবা আমাদের এই কোর্সে। এই কোর্সে যদি তুমি এনরোল করো তাহলে তোমার যে সাবজেক্টই থাকুক না কেন, তুমি প্রত্যেকটা সাবজেক্টের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমাদের কোর্সে পেয়ে যাবা, বাংলা ইংরেজি সহ। মাত্র কোর্স ফি কত? তোমার 2,990 টাকা, 2,990 টাকা। ঠিক আছে, নাম মাত্র কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে, এরপরে যাচ্ছি। দেখো অর্থনীতির জনক এবং হচ্ছে বিভিন্ন নাম, যেটি তোমাদেরকে ইতিপূর্বে একটু আলোচনা করেছিলাম। এখান থেকে তুমি বাইয়ার লিখে দিচ্ছি একটা শিওর, তুমি কি পাবা? এমসিকিউ এখান থেকে একটা পাবা। দেখো অর্থনীতির জনক বা ফাদার অফ ইকোনমিক্স বলা হয় মূলত কাকে? অ্যাডাম স্মিথকে। ভাইয়া বলছিলাম কি না? এগুলো কিন্তু তোমার প্রত্যেকটা দিন তুমি যদি সামনে যদি বিসিএস পরীক্ষা দিতে যাও, বা তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাও, তুমি যদি কলেজের পরীক্ষা দিতে যাও, তুমি বিভিন্ন যেখানেই যাও না কেন, তোমার যেমনই পরীক্ষা থাকুক না কেন, তোমার লাইফে তুমি যেসব পরীক্ষার সম্মুখীন হবা, এইচএসসি থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমার এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হও বা না হও, তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো অর্থনীতির জনক বলা হয় মূলত কাকে? অ্যাডাম স্মিথকে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা কি বলেছিলাম? আধুনিক অর্থনীতির জনক বলা হয় মূলত কাকে? পল স্যামুয়েলসনকে। অধ্যাপক পল স্যামুয়েলসনকে। কাকে ভাইয়া? পল স্যামুয়েলসনকে। এই দুইটা নামের মধ্যে তোমরা গোলায় ফেলবে না।
প্রশ্ন দেখবা অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। যদি বলে অর্থনীতির আধুনিক এই প্রশ্নটা যদি বলে তাহলে উত্তর করবে কি? পল স্যামুয়েলসনকে। এরপরে দেখো অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলে অভিহিত করেছেন? কিসের বিজ্ঞান? এই যে প্রশ্নটা আসে, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন মূলত কে? অ্যাডাম স্মিথ। এটা আগেই পড়েছি, অ্যাডাম স্মিথের সংজ্ঞার মধ্যে পড়েছি। এরপরে দেখো অধ্যাপক মার্শাল অথবা ক্যানান অথবা পিগু তারা কি বলেছেন? অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান। ভাই প্রশ্ন আসে, অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে সম্বোধন করেছেন কে? মূলত অধ্যাপক মার্শাল। এরপরে দেখো এই যে পল স্যামুয়েলসন, আমরা যাকে অর্থনীতির কি বলে থাকি? আধুনিক জনক। এই আধুনিক জনক অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছিলেন? নির্বাচনের বিজ্ঞান। কিসের বিজ্ঞান? নির্বাচনের বিজ্ঞান। এই যে দেখো এক একজন এক একভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন। একজন বলছে তোমার হচ্ছে সম্পদের বিজ্ঞান, আর একজন বলছে নির্বাচনের বিজ্ঞান, আর একজন বলছে তোমার কি কল্যাণের বিজ্ঞান। তাহলে দেখো এক একজনের এক এক ভাষ্য, সুতরাং এগুলো থেকে আমাদের মূলত এমসিকিউ হয়ে থাকে। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো, আমি যে 2023 সালে পরীক্ষা দিয়েছি সেই তখন থেকে প্রত্যেকটা পরীক্ষা আমি দেখতেছি এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই থাকে। এখন থেকে লিখে রাখো, একটা এমসিকিউ তুমি পেয়ে গেছো এই স্লাইড থেকে, জাস্ট একটা স্লাইড দেখে, ঠিক আছে? এরপরে এল রবিন্স, যাকে আমরা লিওনেল রবিন্স হিসেবে চিনি, তিনি মূলত অর্থনীতিকে স্বল্পতা বা অপ্রাচুর্যতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থনীতিকে স্বল্পতা বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছেন মূলত কে? এল রবিন্স। ঠিক আছে ভাইয়া, এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে যাচ্ছি, দেখো এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে অভাব বিষয়টা কি? আমরা দেখলাম আমাদের অভাব অসীম আছে, কিন্তু অভাব বিষয়টা কি সেটা আমাদের জানতে হবে না। দেখো এই যে জীবন ধারণের জন্য আমাদের কি আছে ভাইয়া? প্রয়োজন আছে। আমরা যে জীবন ধারণ করব, বাঁচবো, এটার জন্য আমাদের কি আছে ভাইয়া? প্রয়োজন আছে, কিন্তু হাতের কাছে নাই। যেমন মনে করো আমার মন চাচ্ছে এখন আমি একটা ভালো মানের পাঞ্জাবি বা হচ্ছে জামা কাপড় নিয়ে ঘুরি, বা হচ্ছে একটা মোবাইল নিয়ে আমি এখন হাঁটি, ভালো একটা আইফোন নিয়ে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমার হাতের কাছে নাই। এমন জিনিস যদি আমার কি থাকে, এমন দ্রব্য বা সেবা পাওয়ার আমার আকাঙ্ক্ষা থাকে, কি থাকে ভাইয়া? আকাঙ্ক্ষা থাকে, সেটাকে আমরা কি বলতেছি? অভাব। যেহেতু আমার অভাব আছে, সেহেতু আমার ইচ্ছা থাকতেছে আমি যদি এটা পাইতাম, আমি যদি একবেলা কাচ্ছি দিয়ে ভাত খাইতে পারতাম। এই যে বিষয়গুলা, এগুলোকে মনে হচ্ছে মূলত অভাব। এই যে অভাবের কারণে আমাদের কি জাগে ভাইয়া? ইচ্ছা জাগে। দেখো জীবন ধারণের জন্য প্রয়োজন আছে, আমাদের জীবন ধারণ করার জন্য এই যে আমরা কি জানি, এই যে আমাদের যে মৌলিক উপাদানগুলো বেঁচে থাকার জন্য, শিক্ষা, শাস্ত্র, বস্ত্র, বাসস্থান এবং চিত্ত বিনোদন, এই যে বিষয়গুলা আমাদের প্রয়োজন, এই যে প্রয়োজন যখন আছে সেহেতু আমাদের হাতের কাছে নাই, তখন সেটা কি হবে? অভাব হবে। দেখো জীবন ধারণের জন্য প্রয়োজন আছে অথচ হাতের কাছে নাই এমন দ্রব্য বা সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা মানে কি ভাই? ইচ্ছা আছে, সেটাকে কি বলে? অভাব বলে। আবার বলতেছি অসীম অভাবটা মূলত কি? আনলিমিটেড ওয়ান্টস। অসীম অভাব, একটি অভাব যখন পূরণ হবে তখন যদি আরেকটার সাথে সাথে আরেকটা অভাব দেখা দেয়, তখন সেটাকে আমরা কি বলবো? অসীম অভাব। আমাদের যখন একটা অভাব পূরণের সাথে সাথে আরেকটা অভাব দেখা দিবে, তখন সেটাকে আমরা কি বলবো? অসীম অভাব। মানে একটা অভাব পূরণ হচ্ছে, আরেকটা দেখা দিচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি? মূলত অসীম অভাব। অসীম কি ভাইয়া? অভাব। আমরা অভাবও দেখলাম, অসীম অভাবও দেখলাম। এখন দেখবো এই যে অভাবগুলো আবার কয় ধরনের? সাধারণত 3 ধরনের। কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। কয় ধরনের বলছি? অভাব আবার 3 ধরনের। এই যে ভাইয়া এখান থেকেও কিন্তু তোমরা একটা এমসিকিউ পাইতে পারো। এমসিকিউর জন্য আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দেখো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যেগুলো হচ্ছে জীবন ধারণের জন্য খুবই প্রয়োজন, সেগুলোকে আমরা কেমন এই যে নিত্য প্রয়োজনীয় অর্থাৎ প্রয়োজনীয় অভাব বলে থাকি, সেগুলোকে আমরা কি বলে থাকি? জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব বলে থাকি। জীবন ধারণের জন্য অবশ্যই এগুলো প্রয়োজন। এরপরে দেখো আমাদের আরো কিছু অভাব রয়েছে, যেমন পুষ্টিকর খাদ্য খাইতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এটা কোন ধরনের অভাবের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, সেটার জন্য যে হচ্ছে প্রয়োজনীয় অভাব রয়েছে, সেটাকে আমরা কি বলি? দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। আমাদের কিছু দক্ষতা বৃদ্ধির জন্য কি রয়েছে? প্রয়োজনীয় অভাব রয়েছে। যেমন মনে করো আমি এখন আইসিটি সম্পর্কে তেমন একটা ধারণা নাই আমার, বা এআই সম্পর্কে ধারণা নাই। এই যে এআই সম্পর্কে যে আমার যে অভাবটা রয়েছে, সেটা কি? এক ধরনের অভাব। ঠিক আছে, এআই সম্পর্কে শিক্ষার যে হচ্ছে আমার অভাব, সেটা কিন্তু আমার কেমন অভাব? দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। এরপরে দেখো ধূমপান। আমরা অনেকে কি করি? ধূমপান করি, পান খাই, আবার হচ্ছে অনেকে চা খাই। এই যে এ ধরনের যে হচ্ছে ধূমপান করা, তারপর হচ্ছে তুমি পান খাওয়া,
এরপর হচ্ছে চা খাওয়া ইত্যাদি অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। তোমার অভ্যাসের উপর ডিপেন্ডেবল, তুমি যে আজকে সিগারেট খাচ্ছ কালকে খাওয়া পরশু খাওয়া এরকম হয়ে যাচ্ছ। এই যে সিগারেটের প্রতি একটা হচ্ছে অভ্যাস, তোমার হচ্ছে অভ্যাসের ভিত্তিতে যে হচ্ছে অভাবগুলো দেখা দিবে সেগুলোকে আমরা কি বলি, অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। এরপরে দেখো, তাহলে আমরা দেখলাম প্রয়োজনীয় অভাবের মধ্যে কি 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 হতে পারে। এরপরে দেখতেছি আমরা আবার আরামদায়ক অভাব। তোমাদেরকে কিন্তু জাস্ট একটা উদাহরণ দিবে, উদাহরণ একটা দিল, যেমন মনে করো ধূমপান করা কোন ধরনের অভাবের অন্তর্ভুক্ত। তোমাকে এখানে দিল হচ্ছে প্রয়োজনীয় অভাবও দিল, আবার অভ্যাসগত অভাবও দিল। তোমাকে কিন্তু ওখানে উত্তর করতে হবে কিন্তু অভ্যাসগত প্রয়োজনীয় অভাবেরটা। প্রয়োজনীয় অভাব থাকা সত্ত্বেও তোমাকে কি উত্তর করতে হবে, অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আরামদায়ক অভাব। এখন বলা হচ্ছে তোমার এই যে এগুলো পূরণ হয়েছে, বস্ত্র থেকে শুরু করে সবকিছু পূরণ হয়েছে, এখন তুমি চাচ্ছ যে আমার একটা প্রাইভেট গাড়ি থাকুক, উন্নত মানের একটা হচ্ছে বাড়ি হোক। এই যে প্রাইভেট গাড়ি, উন্নত মানের আসবাবপত্র তুমি ইউজ করবা, তোমার একটা উন্নত মানের সোফা সেট লাগবে, এর পাশাপাশি তোমার যে শোয়ার যে ঘর আছে এটাকে আধুনিকভাবে তুমি সাজাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কিসের অন্তর্ভুক্ত, আরামদায়ক অভাবের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই যে প্রয়োজনীয় অভাব পূরণের পর যে অভাবগুলো দেখা দিবে সেগুলো কিসের অন্তর্ভুক্ত, আরামদায়ক অভাবের। এরপরে দেখো তোমার আরেকটা অভাব আছে, সেটা হচ্ছে বিলাসজাত অভাব। যেমন মনে করো একজনের গহনা আছে, এই যে মেয়েরা যে অলংকার আদি পড়ে, আরেকজনের নাই। এখন যার প্রাইভেট গাড়ি আছে বা ইত্যাদি প্রয়োজনীয় অভাব পূরণ হয়েছে, তার কি এখন লাগবে হচ্ছে তার বড় বড় এই যে যারা হচ্ছে নেকলেস গল্পটা পড়ছো ইন্টারে, তারা অবশ্যই জানো, আশা করি যারা পড়ে নেই তারাও নেকলেস পড়বা। ঠিক আছে, মূল্যবান অলংকারের কি প্রয়োজন, এই যে প্রয়োজন দেখা দেয় সেটা কি, সেটা হচ্ছে এক ধরনের অভাব, সেটাকে কি বলা হচ্ছে, বিলাসজাত অভাব। ঠিক আছে, এর পাশাপাশি দামি গাড়ি, এরপর হচ্ছে দামি ফার্নিচার, এয়ার কুলার, এই যে আগেকার যে ফ্যান ছিল ফ্যানের এখন হয় না, এখন আমার কি লাগবে, এখন আমার ফ্যান থাকার পরে এসি চাই। এই যে এসি চাওয়া বা এয়ার কুলার চাওয়া, এটাকে কি বলা হচ্ছে মূলত তোমার বিলাসজাত অভাব। ঠিক আছে, এবং হচ্ছে প্লাজমা টিভি, আগের টিভি দিয়ে হচ্ছে না, এখন আবার প্লাজমা টিভি লাগবে, ইত্যাদি বিষয়গুলোকে কি ধরনের অভাব বলা হচ্ছে, বিলাসজাত অভাব। তাহলে আমরা অভাবের কয়টা এই যে প্রকারভেদ পাইলাম, একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, প্রয়োজনীয় অভাবের মধ্যে আমরা আবার তিন ধরনের অভাব পাইলাম, একটা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, দক্ষতার জন্য প্রয়োজন, আর একটা হচ্ছে অভ্যাসগত প্রয়োজন। এরপর আমরা আরামদায়ক অভাব পেলাম, এরপর হচ্ছে বিলাসজাত অভাব পাইলাম। এর মধ্যে থেকে তোমরা দেখবা একটা এমসিকিউ এমনিতে চলে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে আমাদের। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা সম্পদ, এই যে আমরা যে সম্পদ সীমিত বলি, সম্পদ মূলত বিষয়টাকে আমরা কাকেই সম্পদ বলবো, এটা আমাদের প্রশ্ন জায়গা না, এটাই কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে। সম্পদ বিষয়টাকে দেখো, সম্পদ যেসব বস্তুগত এবং হচ্ছে অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে। কি আছে ভাইয়া, উপযোগ। উপযোগ কি, অভাব পূরণের ক্ষমতা। কি বলছি, উপযোগ মানে কি, অভাব পূরণের ক্ষমতা আছে। তোমার যে অভাব সেটা পূরণের যদি কিছুর যদি ক্ষমতা থাকে, তাহলে সেটা কি বলবো আমরা, উপযোগ। দেখো, যেসব বস্তুগত এবং হচ্ছে অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ এবং হচ্ছে আর্থিক মূল্য রয়েছে, তাকে আমরা কি বলবো, সম্পদ বলবো। সম্পদ যাকে তাকে তুমি সম্পদ বলতে পারবা না। আবার দেখো, সম্পদের কিছু আবার কি থাকবে, বৈশিষ্ট্য থাকবে। সম্পদের মধ্যে আমাদের তিনটা বৈশিষ্ট্য অবশ্যই পাওয়া লাগবে। দেখো, সম্পদ কি, দ্রব্যের উপযোগ থাকতে হবে সম্পদের মধ্যে, এর পাশাপাশি সীমাবদ্ধ যোগান, যোগান কিন্তু অ্যাভেলেবল হতে পারবে না। যেমন আমার চাহিদা যতটুকু, এর চেয়ে যোগান যদি বেশি হয় তাহলে হবে না। তোমার যে চাহিদার তুলনায় যোগান কি হতে হবে, সীমাবদ্ধ হতে হবে। ঠিক আছে, যোগান যদি সীমাবদ্ধ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সম্পদ বলবো। এরপর দেখো আর্থিক মূল্য থাকবে। কি থাকবে ভাইয়া, এই যে সম্পদ সেটার কি থাকবে, আর্থিক মূল্য থাকবে। এখন দেখো, এই যে সম্পদের যে বৈশিষ্ট্য, সে চারটি বৈশিষ্ট্য যদি তোমাদের ব্যাখ্যা করি তাহলে বুঝবা। দেখো, প্রথমে কি বলছি, উপযোগ। সম্পদের কি থাকতে হবে, যেটি তুমি ইউজ করবা সেটাতে উপযোগ থাকতে হবে। তোমার যে অভাব সেটি পূরণের ক্ষমতা, সেটাতে তুমি কতটুকু স্যাটিসফাইড হচ্ছে কিনা, সেটাকে বলা হচ্ছে তোমার উপযোগ। এরপরে দেখো, উপযোগ থাকতে হবে, অর্থাৎ সম্পদ যেটি হবে সেটিকে প্রথমে কি হতে হবে, উপযোগ থাকতে হবে। এরপরে তোমার অপ্রাচুর্য। যেমন মনে করো বাতাস, বাতাস কিন্তু কখনো সম্পদ না। কি বলছি ভাইয়া, বাতাস, এই যে বাতাস, বাতাস কিন্তু অসীম। বাতাসের কিন্তু তুমি কিন্তু ধরতে পারো, তুমি কি এটাকে কিনতে পারো না। তার মানে বাতাস এই যে অসীম, বাতাস কিন্তু অসীম। দেখো, তার কিন্তু যোগান কিন্তু সীমাবদ্ধ নয়। বাতাস যে আমরা যে প্রাকৃতিক বাতাস, সেটার যোগান কিন্তু সীমাবদ্ধ নয়। সুতরাং বাতাস কি নয় ভাইয়া, সম্পদ নয়। এই বিষয়টা বুঝতে হবে। তার মানে অপ্রাচুর্যতা থাকলে হবে না, সেটা কি হতে হবে, যোগান সীমাবদ্ধ হতে হবে। এরপরে হস্তান্তরযোগ্য। তোমার যে হচ্ছে সম্পদটা আছে সেটা কিরকম হতে হবে, স্থানান্তরযোগ্য হতে হবে। কি হতে হবে ভাইয়া, স্থানান্তরযোগ্য হতে হবে। এর পাশাপাশি হচ্ছে বহিরাবস্থিতি। তোমার ধরা ছোঁয়ার যে হচ্ছে আসবাবপত্র, সেগুলোকে আমরা কি বলবো, বাহিরের যে অবস্থান সেটি হচ্ছে থাকতে হবে। যেমন মনে করো বাতাস, আমরা কি তাকে ধরতে পারতেছি না, কিন্তু এই যে বাতাস,
বাতাসের কিন্তু আমাদের অভাবও হয় না, কারণ হচ্ছে এটা হচ্ছে অসীম। আমাদের যে যোগান, আমাদের যে চাহিদার তুলনায় বাতাস অসীম, সেহেতু সেটা কিন্তু সম্পদের অন্তর্ভুক্ত নয়। তোমাদেরকে দিতে পারে এমসিকিউ, বাতাস এই তোমার সম্পদের অন্তর্ভুক্ত কি না, হ্যাঁ বা না, তাহলে তোমাদের উত্তর কি হতে হবে? না। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আশা করি তোমরা সম্পদের বিষয়টাও বুঝছো, আশা করি সবার ক্লিয়ার। এরপরে দেখো সম্পদ, আবার হচ্ছে যে সম্পদ বলতেছি, সম্পদ আবার তিন ধরনের। দেখো, একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ, আবার হচ্ছে জনসম্পদ, আর একটা হচ্ছে জাতীয় সম্পদ। এগুলোর মধ্যে কি কি আছে তোমার হচ্ছে এখান থেকে এমসিকিউ দিতে পারে। যেমন মনে করো তোমার ব্যক্তিগত সম্পদের মধ্যে কি কি আছে, নিজের জমি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি ইত্যাদি, কিন্তু নিজের ব্যক্তিগত যেগুলো পার্সোনাল। এরপরে দেখো জনসম্পদ, জনসম্পদের মধ্যে কি, যেগুলো হচ্ছে ডাকঘর, পার্ক, পাবলিক লাইব্রেরি যেগুলো আছে, বিশেষ করে সেগুলো হচ্ছে জনসম্পদ। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ মূলত বিষয়গুলো কি কি, যেমন হচ্ছে প্রাকৃতিক জিনিস যেগুলো আছে সবগুলো কিন্তু জাতীয় সম্পদ। যেমন মনে করো প্রাকৃতিক গ্যাস আছে, আমাদের বিদ্যুৎ যেগুলো আছে বিদ্যুৎ, এর পাশাপাশি হচ্ছে বন্দর এবং হচ্ছে সমুদ্র বন্দর ইত্যাদি যে জিনিসগুলো যেগুলো হচ্ছে জাতীয়, সেগুলো হচ্ছে মূলত জাতীয় সম্পদ। ঠিক আছে, আশা করি তোমাদের এটাও ক্লিয়ার। ঠিক আছে, এরপরে যাচ্ছি হচ্ছে আমরা একটু একটু কঠিনের দিকে যাচ্ছি, তাই না? একটু একটু কঠিনের দিকে যাচ্ছি। দেখো, প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুইটি সমস্যা চিহ্নিত করেছেন। কয়টি সমস্যার কথা বলেছেন তারা? দুইটি সমস্যার কথা। প্রাথমিকভাবে যারা হচ্ছে অর্থনীতিবিদ, তারা হচ্ছে দুইটি সমস্যার কথা বলেছেন। কি কি? দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে নির্বাচন। ভাইয়া এখান থেকেও তোমাদের কিন্তু বিগত সালে ভাইয়া এমসিকিউ হয়েছে। আমি যে প্রত্যেকটা এখানে লাইনগুলো আছে, প্রত্যেকটা লাইন থেকে তুমি দেখবে বিগত সালে এমসিকিউ আসছে, বা জ্ঞানমূলক প্রশ্ন আর না হয় এমসিকিউ। দেখো, তোমাকে বলছে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ অর্থনীতির দুইটি সমস্যা চিহ্নিত করেছেন। সেগুলো কি কি? একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা কি? নির্বাচন। এই যে দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে নির্বাচন, এই দুইটি বিষয় আমাদেরকে অর্থনীতির মেন অর্থনীতি যদি আমরা যদি বুঝতে চাই, তাহলে এই দুটি বিষয় আমাদের প্রথমে বুঝতে হবে। দেখো, এদের আবার কি বলা হয়? অর্থনীতির জমজ সমস্যা। অর্থনীতির জমজ সমস্যা বলা হয় কোনটিকে? ভাইয়া প্রশ্ন আসে, অর্থনীতির জমজ সমস্যা বলা হয় কোনটিকে? সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা। অর্থনীতির জমজ সমস্যা বলা হয় মূলত কোন দুটিকে? জমজ সমস্যা বলা হয়, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। এখন আমরা যাব দুষ্প্রাপ্যতা। এই যে দুষ্প্রাপ্যতা, আমি কিন্তু আগে আলোচনা করছি। এই যে দুষ্প্রাপ্যতার ধারণাটি প্রথম ব্যবহার করেছিলেন, বা দুষ্প্রাপ্য ধারণাটির এই যে ধারণা দিয়েছিলেন মূলত কে? দুষ্প্রাপ্যতা। এই যে দুষ্প্রাপ্যতার সর্বপ্রথম ধারণাটি কে দিয়েছিলেন? এল রবিন্স বা এল রবিন্সের এই যে সংজ্ঞা দিয়েছিলেন, সেই সংজ্ঞার মধ্যে আমরা কিন্তু সেটি খুঁজে পেয়েছিলাম। ঠিক আছে, এল রবিন্স কি বলেছিলেন? দুষ্প্রাপ্য সম্পদ কি ভাইয়া? দুষ্প্রাপ্য। এই যে দুষ্প্রাপ্য সম্পদের যে দুষ্প্রাপ্যতা, সেটির ধারণাটি কে দিয়েছিলেন? মূলত এল রবিন্স। কে ভাইয়া? এল রবিন্স। এরপর দেখো, অর্থনীতির দুষ্প্রাপ্যতা হলো সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতা। এই যে সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে মূলত কি বলা হচ্ছে? দুষ্প্রাপ্যতা। এখন আছে দুষ্প্রাপ্যতা কাকে বলে? দেখো, অভাবের তুলনায় তোমার যে হচ্ছে অভাব রয়েছে, এই অভাবের তুলনায় যদি সম্পদের স্বল্পতা কিংবা যদি অপ্রাচুর্যতা থাকে, স্বল্পতা বা অপ্রাচুর্যতা থাকে, তাহলে আমরা সেটি কি বলবো? দুষ্প্রাপ্যতা। ভাই বোঝাতে পেরেছি? দুষ্প্রাপ্যতা বিষয়টি কি? আমাদের যে হচ্ছে অভাব আছে, অভাবের তুলনায় যদি সম্পদ যদি কি হয়? কম হয়, সম্পদের কি হয়? স্বল্পতা কিংবা অপ্রাচুর্য হয়, তখন আমরা সেটাকে কি বলবো? দুষ্প্রাপ্যতা। আশা করি সবারই ক্লিয়ার। যদি না বুঝো, তাহলে এর চেয়ে সহজভাবে তোমাদের আর কেউ বোঝাতে পারবে না। কিভাবে দুষ্প্রাপ্যতা বিষয়টিকে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন? এল রবিন্স। তিনি কি বলেছেন? দুষ্প্রাপ্যতা মানেই সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতা। দুষ্প্রাপ্যতার বিষয়টা কি? অভাবের তুলনায় আমাদের যে হচ্ছে অভাব আছে, অভাবের তুলনায় যখন সম্পদের যে স্বল্পতা রয়েছে বা অপ্রাচুর্যতা রয়েছে, সেটাকে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা। এর চেয়ে আর সহজ সংজ্ঞা হতে পারে না। ঠিক আছে, জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝছি। এরপর হচ্ছে নির্বাচন কি ভাইয়া? আমাদের যে হচ্ছে সীমাবদ্ধ সুযোগ আছে, এই যে সুযোগের মধ্যে আমাদের কি করতে হয়? বাছাই করতে হয়, হয় এটা নিতে হবে আর না হয় ওইটা নিতে হবে। যেমন মনে করো আমার পকেটে টাকা আছে মূলত 10 টাকা, আমি চাইলে হয় একটা কলা কিনতে পারবো, না হয় একটা হচ্ছে কেক কিনতে পারবো। এখন এই যে সীমাবদ্ধ সুযোগ রয়েছে, তার মধ্যে যে আমি বাছাই করব, সেটাকে কি বলা হচ্ছে ভাই? নির্বাচন। সেটাকে কি? নির্বাচন। যারা হচ্ছে ব্যাচেলর রয়েছে, তোমরা হচ্ছে অনেক সমস্যায় আছো জানি, আমার মতো যারা আছো তাদের কিন্তু এইসব কিন্তু হিমশিম খেতে হয়। এই যে এটাকে বলা হচ্ছে মূলত নির্বাচন কি? সীমাবদ্ধ সুযোগের মধ্যে বাছাই করাকে মূলত কি বলা হচ্ছে? নির্বাচন। একটা বিষয় অধ্যাপক যে বেনহাম, তিনি হচ্ছে
নির্বাচন নিয়ে একটা হচ্ছে কথা বলেছেন। তিনি বলেছেন মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। কি দেখা দেয় ভাইয়া? মানুষ যে বাছাই করার মধ্যে কি হয়, বাধ্য হয়, মানুষ যে বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। মানুষের যদি বাছাই করা লাগতো না, যেটা চাই সেটা পেয়ে যেত, তাহলে এই যে সমস্যাগুলো দেখা দিত না। যেমন দুষ্প্রাপ্যতা, অসীম অভাবের যে সমস্যাগুলো দেখা দেয়, এগুলো দেখা দিত না। ঠিক আছে? এরপর দেখুন নির্বাচনের সমস্যা, যে হচ্ছে নির্বাচনের জন্য আমাদের যে সমস্যাগুলো পোহাতে হয়, কোনটা নেব কোনটা নেব না, এই যে বিষয়গুলোর মধ্যে আমাদের যে বিষয়গুলো পোহাতে হয়, সেগুলো যদি সমস্যা সমাধান করতে চাই, তাহলে আমাদের দুইটা বিষয়ের ধারণাপন্ন হতে হবে, ধারস্থ হতে হবে। সেগুলো কি কি? একটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, একটা যদি পেতে চাই আর একটা ছেড়ে দিতে হবে, সেটাই কি? সুযোগ ব্যয়। একটা যদি পেতে চাই তাহলে আরেকটা ছেড়ে দিতে হবে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। এরপরে উৎপাদন সম্ভাবনা রাখে। এই দুইটি বিষয় যদি আমরা যদি দ্বারস্থ হয়, তাহলে আমরা কি, এই যে আমাদের যে হচ্ছে নির্বাচনের যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের কেটে যাবে। ঠিক আছে? নির্বাচনের যে হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে কি, মূলত কেটে যাবে। এখন দেখি তাইলে আমরা সুযোগ ব্যয় বিষয়টা কি, সুযোগ ব্যয় বিষয়টা কি, সুযোগ ব্যয় বিষয়টা কি, একটু দ্রুত। এটা কিন্তু খুবই বোঝা লাগবে, সবারই বোঝা লাগবে। এই যে সুযোগ ব্যয়, এটা থেকে কিন্তু তুমি দেখবা এমসিকিউ যেমন আসে, তেমনই কিন্তু হুবহু ইয়াতেও চলে আসে, আমাদের সিকিউর ক্ষেত্রেও এই প্রশ্নগুলো চলে আসে। সুযোগ ব্যয়, মূলত সুযোগ ব্যয় বিষয়টা কি দেখো। সুযোগ ব্যয় হচ্ছে যাকে বলা হয় অপরচুনিটি কস্ট। কোনো দ্রব্য পাওয়ার জন্য, আমার কোনো দ্রব্য পাওয়ার জন্য যদি আমি অন্য দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিব, অন্য দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিব, সেটাকে কি বলা হয়? সুযোগ ব্যয়। যেমন আমি যদি একদম সহজ ভাষায় বলি, যেমন মনে করো আমার 1 একর জমি আছে। 1 একর কি আছে ভাইয়া? জমি আছে। এই 1 একর জমির মধ্যে আমি চাইলে পুরোটাতে কি করতে পারি? ধান চাষ করতে পারি। যদি ধান চাষ করি, তাহলে আমি 10 মণ ধান পাই। মনে করো আমি 10 মণ কি পাই? ধান পাই। এখন চাচ্ছি আমি যে ধানের পাশাপাশি আমার গমও প্রয়োজন। কিসের প্রয়োজন ভাইয়া? গমও প্রয়োজন। কিসের প্রয়োজন? গম প্রয়োজন। এই যে আমার 1 একর জমির মধ্যে আমি যদি 10 মণ যদি ধান পেতে চাই, তাহলে গম উৎপাদন সম্ভব না। এখন আমি যদি গম উৎপাদন যদি করতে চাই, তাহলে আমাকে ধানের যে ধান উৎপাদন করছি, ধান উৎপাদনের মধ্যে কিছু অংশ আমাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দিব আমি কিছু জায়গা, মনে করো আমি যে এই পুরো অংশে কি চাষ করি? ধান চাষ করি। এখন আমি যদি এটুকু অংশ যদি গম চাষের জন্য ছেড়ে দিই, গম চাষের জন্য যদি ছেড়ে দিই, তাহলে আমার ধান উৎপাদন কি হবে? কম হবে। ধান উৎপাদন কি হবে? কম হবে। সেটাই, এই যে ছেড়ে দিব, সেটাই হচ্ছে মূলত কি? সুযোগ ব্যয়। সেটা কি? সুযোগ ব্যয়। এই যে দেখো আরেকটা একদম সহজ বিষয় বলি, তোমরা সবাই বুঝবা আশা করি। এই যে দেখো আমার হাতে 500 টাকা আছে। কয় টাকা ভাইয়া? 500 টাকা। এই যে 500 টাকার মধ্যে আমি চাইলে কি করতে পারি? আমার কালকে পরীক্ষা, আমি চাইলে একটা হচ্ছে বই কিনতে পারি। আবার আমি দেখতেছি অনেকের কি থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। তাদের আবার কিসের কেনার প্রয়োজন হয়? হয়তো আগামীকালকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের বার্থডে, ওই টাইমে সে যদি চায় তাকে কিছু গিফট করবে। এখন কি তাকে গিফট করবে নাকি সেই পরীক্ষার জন্য খোরাক যোগাবে? এই দুইটা বিষয়ের মধ্যে যে হচ্ছে নির্বাচন। এই ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা হচ্ছে ছেড়ে দিতে হবে। তুমি বই কিনলে তুমি হচ্ছে বয়ফ্রেন্ডকে গিফট করতে পারবে না। আবার তুমি যদি বয়ফ্রেন্ডকে গিফট করতে চাও, তাহলে তুমি বই কিনতে পারবা না। এই যে দুইয়ের মধ্যে তুমি যে সুযোগটি মূলত ছেড়ে দিবা, সেটাকে কি বলা হচ্ছে? মূলত সুযোগ ব্যয়। সেটা কি বলা হচ্ছে? সুযোগ ব্যয়। আশা করি এটা বুঝবো না এমন কেউ নাই। যেমন দেখো আমি যদি একটা জমিতে, এই লাইনটা কেটে দাও, আমি যদি একটা জমিতে 10 মণ যদি ধান পাই, একটা জমির মধ্যে যদি 10 মণ ধান পাই, তখন আমার গম উৎপাদনের পরিমাণ থাকে মূলত কত? একদম শূন্য। শূন্য। আমি যদি সে জমিতে আমি যদি গম উৎপাদন করতে চাই, তাহলে আমাকে এই যে ধান উৎপাদন করলে আমি হচ্ছে 5 মণ ধান পাই, আবার হচ্ছে গম উৎপাদন করলে 7 মণ ধান পাই। ওই যে আমি ছেড়ে দিছি, এজন্য আমি কিন্তু এগুলো পাচ্ছি। সেটাই হচ্ছে মূলত সুযোগ ব্যয়। আমি যদি 5 মণ ধানের জায়গা যদি ছেড়ে দিই, তাহলে আমি কিন্তু পরবর্তীতে গিয়ে আমি যে 7 মণ গম পাবো, 5 মণ ধানও পাবো, আবার 7 মণ গমও পাবো। আবার আমি শুধুমাত্র 10 মণ ধানই পেতে চাই, তাহলে আমি 1 মণও গম পাবো না, 0 মণ গম পাবো। এই যে একটা জমির মধ্যে তুমি দুইটা ফসল ফলিয়ে দুইটা ফসলই পেতে চাও, বা একটা ফসল যদি সবচেয়ে বেশি পেতে চাও, তাহলে তোমাকে পুরোটা ছেড়ে দিতে হবে। আবার তুমি একটু অংশ ছেড়ে দিয়ে আর একটু অংশ করতে চাও, তাহলে তোমাকে এই যে অংশটা হচ্ছে তুমি ছেড়ে দিবা, সেটি হচ্ছে মূলত সুযোগ ব্যয়। ঠিক আছে? বিএফ নাই গিফট পায় না, যেটা যেমনই হোক সেটা বাদ দাও।
তাহলে এখন আমরা সুযোগ ব্যয়ের বিষয়টা আশা করি সবার মাঝে ক্লিয়ার। এরপরে ভাইয়া আবারও বলছি, দেখো আমাদের যে হচ্ছে চলমান যে কোর্স রয়েছে, তোমরা যদি সুযোগ ব্যয় থেকে শুরু করে যোগান, চাহিদা, ভারসাম্য, স্থিতিস্থাপকতা থেকে শুরু করে জাতীয় আয়, নেট জাতীয় আয়, তারপর হচ্ছে জিডিপি, জিএনপি সবগুলো যদি বুঝতে চাও একদম সহজভাবে, বাজারের যে অধ্যায় রয়েছে তোমাদের সেই অধ্যায়গুলো যদি সহজভাবে বুঝতে চাও, তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। তুমি নাসির ভাইয়ের সহ, তৌফিক ভাইয়ের সহ, তোমার বনি ভাই, যে সবাইকে ইনশাল্লাহ পেয়ে যাওয়া, তোমার যে সাবজেক্টই থাকুক না কেন, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এখন যে টার্ম থেকে তোমাদের সবচেয়ে প্রত্যেক বছরে একটা প্রশ্ন হয়, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে, মানে কোথা থেকে হবে? উৎপাদন সম্ভাবনা রেখা থেকে প্রশ্ন হবে। ভাইয়া এখন যাচ্ছি উৎপাদন সম্ভাবনা রেখায়। উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে সহজে বুঝবো, কিভাবে সহজে পরীক্ষা আসলে উত্তর করব, সেসব বিষয়সমূহ নিয়ে ভাইয়ার মূলত আজকের এই ক্লাস, ঠিক আছে? এখন কিন্তু আমরা মূল ক্লাসে প্রবেশ করছি। এখনো পর্যন্ত তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাসে আসে নাই তাদেরকে একটু দ্রুত মেনশন করে দিবা, এবং পাশাপাশি তাদেরকে একটু তোমাদের সাথে নিয়ে এসো। আমার যে ক্লাস ইনশাল্লাহ তারা উপকৃত হবে, এতটুকু বলতে পারি। তোমাদের সাথে সাথে তারাও উপকৃত হবে। দেখো 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 উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, তুমি মূলত যারা হচ্ছে কলেজে আছো, আমি তো কলেজে পড়াশোনা করছি, এভাবে হচ্ছে মূলত আমাদের পড়ানো হয় না, আমাদের পড়ানোর ধরনটা অনেক ভিন্ন, ঠিক আছে? তুমি যদি সহজভাবে, সবাই কিন্তু একই সমান্তরাল মেধাবী না, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না, আবার কেউ 1 ঘন্টায় একটা বেশি বুঝতে পারে, আর কেউ 2 ঘন্টা বেশি সময় লাগে। এই যে তোমার যে 2 ঘন্টা সময় লাগবে, সেটার জন্য কিন্তু তুমি ব্যাকআপ ক্লাস পাবা না। এই যে তুমি যদি কোর্সে যদি ভর্তি হও, তুমি অফলাইনে কিন্তু এই সুযোগটা পাবা না। তুমি যদি অনলাইনে ভর্তি হও, তাহলে তুমি একটা বিষয় বুঝতেছ না, বারবার করতে পারবা, বারবার বুঝে নিতে পারবা। এই যে ভাই এদের ক্লাসগুলোতে এগুলো তো রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? এখন দেখো উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে আমরা সহজে কি বলি? পিপিসি কার্ভ বলি। উৎপাদন সম্ভাবনা রেখা, দেখো উৎপাদন সম্ভাবনা রেখা। একটু দ্রুত কই রে, তোমরা এত কম কেন? একটু সবাই চলে এসো। উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা মূলত কি বিষয়টাকে আমরা কি বলি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এটা কি জিনিস দেখো, যে রেখার প্রতিটি বিন্দু, একটি রেখা থাকবে, এই রেখার প্রতিটি বিন্দু কি করবে? বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ। একটা বিষয় বলি, আমরা যদি রেখা পেতে চাই, আমরা যদি রেখা পেতে চাই, রেখার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা সূচি। কি লাগবে ভাইয়া? সূচি, একটা সূচি লাগবে। আমরা সূচি থেকে কি পাবো? বিন্দু পাবো। কি পাবো ভাইয়া? বিন্দু পাবো। আবার সেই বিন্দুগুলো যখন আমরা যোগ করব, তখন আমরা কি পাবো? রেখা পাবো, ঠিক আছে? আমাদের কি লাগবে? প্রথমে সূচি লাগবে। সূচি থেকে আমরা কি পাবো? একটা সূচি লাগবে। সূচি থেকে বিন্দু পাবো, বিন্দু থেকে আমরা কি পাবো? রেখা পাবো। এখন দেখো, এই যে রেখাটা পাবো, এই রেখাটা কি করবে? প্রতিটি বিন্দু, এই রেখার প্রতিটি বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ। সম্পদ কি ভাই? নির্দিষ্ট। কি বলছে? আবার বলছি, সম্পদ কি? নির্দিষ্ট। এই সংজ্ঞাটা যদি তোমরা বুঝতে পারো, এই যে তোমার পিপিসি নিয়ে, পিপিসি কারণে যত সমস্যা থাকুক না কেন, তুমি সবকটারই সলভ করতে পারবা, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা নিয়ে যত প্রশ্ন থাকুক না কেন, তুমি উত্তর করতে পারবে। দেখো নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং হচ্ছে প্রযুক্তির সাহায্যে, কি? প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের, একটি দ্রব্য না ভাইয়া, কয়টি? দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের কি নির্দেশ করবে? সংমিশ্রণ নির্দেশ করবে। যেমন দেখো, আমার দুইটি বিষয়ের প্রয়োজন। এখন আমি যদি, আমার দুটি বিষয় বিশেষ প্রয়োজন, ওই দুটি বিষয়ে আমি হচ্ছে কিভাবে হচ্ছে ম্যানেজ করতে পারি, সেই ম্যানেজের সর্বোচ্চ সীমাটা দেখিয়ে দিবে হচ্ছে মূলত এই যে পিপিসি কার্ভ। কি কার্ভ ভাই? পিপিসি কার্ভ। উদাহরণ যখন দেবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো উৎপাদনের সংমিশ্রণ কি করবে? নির্দেশ করবে, তাকে কি বলে? উৎপাদন সম্ভাবনা রেখা। আবার দেখো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? যে রেখার প্রতিটি বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং যে হচ্ছে চলতি প্রযুক্তি, যে হচ্ছে কি? প্রযুক্তির সাহায্যে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং হচ্ছে প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের সম্ভাব্য, একটা সম্ভাব্য উৎপাদনের কি নির্দেশ করবে? সংমিশ্রণ নির্দেশ করবে, তাকে কি বলবে? উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাকে, উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনা সীমান্ত বলা হয়। এই রেখার, এই যে মনে করো একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা মূলত এরকম হয়, এই যে এই রেখার মধ্যে যা যা হচ্ছে বিন্দুগুলো আছে, যতটুকু এই বিন্দুর মধ্যে যা যা আছে সবগুলো তুমি কি করতে পারবা? অর্জন করতে পারবা, অর্জন করতে পারবা। এই যে অর্জন করতে পারবা, সেটা কি বলা হচ্ছে? আবার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারও বলা হয়, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা সীমান্ত, উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা বলা হচ্ছে। আশা করি এটাও বুঝছো, পিপিএফ এবং পিপিসি দুইটা বুঝছো। এখন আমাকে যে বিষয়ে যাইতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো
মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমরা যে সংজ্ঞা পড়ছি, সংজ্ঞা থেকে এখন আমরা উদাহরণে যখন যাব একদম ইজিলি ইনশাল্লাহ সবটা বুঝে যাব। দেখো আমরা কি বলছি, প্রতিটি বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং হচ্ছে প্রযুক্তির সাহায্যে, আমাদের যে হচ্ছে সম্পদও সীমিত, প্রযুক্তির ব্যবহারও সীমিত, এর চেয়ে আমরা বেশি বাড়াতে পারবো না। ঠিক আছে, এর মধ্যে যেটুকু উৎপাদন করবো সেটুকু উৎপাদনের আমাদের সম্ভাব্য উৎপাদন যে রেখাটি নির্দেশ করবে সেটাকে কি বলি, উৎপাদন সম্ভাবনা রেখা। এখন দেখো আমাদেরকে একটা সূচি দেওয়া আছে, এটি হচ্ছে মূলত একটা বিগত সালের প্রশ্ন। এটাও কি কোথায় আসছে ভাইয়া? ভাইয়া এখানে যা দিয়েছি আজকে সবগুলো কিন্তু এক একটা কিন্তু বিগত সালের প্রশ্ন। এখন দেখো এখানে কি দিয়েছে, ধান উৎপাদন যখন 0 তখন গম উৎপাদন 30, যখন ধান উৎপাদন 30 তখন গম উৎপাদন 20, যখন ধান উৎপাদন 40 তখন গম উৎপাদন 0। এবার দেখতে পাচ্ছি আমরা কিছু সংমিশ্রণ দেখতে পাচ্ছি। এখন আমরা যখন উৎপাদন সম্ভাবনা আঁকতে যাব তখন আমাদের দুইটা বিষয়, প্রথম হচ্ছে কি লাগবে, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ। প্রথম আমরা হচ্ছে দেখো একটা হচ্ছে ভূমি অক্ষ নিলাম, আর একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। ঠিক আছে, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা লম্ব অক্ষ নিলাম। এখন তোমাকে বলতেছে এখানে কত কত আছে, 30 40 20। ঠিক আছে, এখন আমরা তাহলে একটু ধরে নিই, এটা আমাদের কত 0, এটা কি মূল বিন্দু, মূল বিন্দু কত ভাইয়া 0। এখানে আমি কি ধরবো, আবার লম্ব অক্ষে কি ধরবো, ভূমি অক্ষে কি ধরবো। দেখো আমাদের ডান আছে, আমি হচ্ছে মূলত ডান ধরলাম হচ্ছে ভূমি অক্ষে, কোন অক্ষে ভাইয়া, ভূমি অক্ষে ডান ধরলাম, এবং লম্ব অক্ষে কি ধরলাম, গম ধরলাম, লম্ব অক্ষে কি ধরলাম, গম ধরলাম। এখন বলতেছে আমাকে যখন আমার ধান উৎপাদন 0, এই যে ভূমি অক্ষে যখন হচ্ছে ধান উৎপাদন কি ভাইয়া 0, তখন আমার আচ্ছা এখানে তো আমার কি লাগবে, এই যে ধরা লাগবে, যেমন মনে করো এটা ধরলাম আমি হচ্ছে আমাদের একটা যে ধান উৎপাদনের পরিমাণ একটা চেয়ে আরেকটার দূরত্ব কত 10 10 করে, বিশেষ করে আমরা হচ্ছে 10 10 করে ধরি। যেমন মনে করো আমি এখানে 20 ধরলাম, একটু বড় করে ধরলাম, এটা 20টা, 20-এর পরে হচ্ছে একটু সমানভাবে হচ্ছে আমরা 30 দিলাম, এরপর হচ্ছে 40। ঠিক আছে, আমাদের যেহেতু 40 পর্যন্ত আছে আমি 40 পর্যন্ত গেলাম। ঠিক সেম ভাবে এদিকেও যাই, 20 একটু বড় করে ধরলাম এটা, তারপর হচ্ছে যেহেতু 20 থেকে শুরু হয়েছে এরপর 30, আর একটা হচ্ছে 40, যেহেতু আমরা 10 10 করে এগাচ্ছি। ঠিক আছে, এই যে মাপগুলো কিন্তু ঠিকই নিবা, তোমরা স্কেল দিয়ে ঠিক মতো নিবা। এখন দেখো তোমাকে কি বলছে, যখন হচ্ছে ধান উৎপাদনের পরিমাণ 0 তখন হচ্ছে গম উৎপাদনের পরিমাণ কত 30। দেখো এই যে ধান উৎপাদনের পরিমাণ যখন আমার 0 তখন গম উৎপাদনের পরিমাণ কত 30, তার মানে এটা একটা আমরা বিন্দু পাইলাম। এটা কি বিন্দু, সংমিশ্রণ বলা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু একটা পাইলাম। এরপরে কি বলতেছে আবার, যখন আমার ধান উৎপাদন 30 মন, ধান উৎপাদন যখন আমার 30 মন হচ্ছে তখন আমার গম উৎপাদন হচ্ছে 20 মন, গম উৎপাদন হচ্ছে 20 মন। দেখো যখন আমার ধান উৎপাদন কত 30, ধান উৎপাদন যখন হচ্ছে 30 তখন গম উৎপাদন কত 20, তার মানে রেখাটা এদিকে যাচ্ছে না, 20 এবং হচ্ছে সোজা সোজা 30। ঠিক আছে, 20 এবং 30 আমার প্রাপ্ত বিন্দু কি, এটা হচ্ছে বি। এরপরে দেখো তোমাকে বলতেছে আমার ধান উৎপাদন যখন হচ্ছে 40 তখন গম উৎপাদন কত 0। দেখো ধান উৎপাদন যখন হচ্ছে 40, গম উৎপাদন তখন ভাইয়া কত 0, এখানে 0 0, তার মানে এটা কি বিন্দু, সি বিন্দু, সি বিন্দু। এই যে এখন আমরা পাবো কি, উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো এই যে রেখাটা আমি যে এখন পাচ্ছি সেটা যে যোগ করে দিব, সেটাই হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। এটাই হচ্ছে মূলত উৎপাদন। এখানে উদ্দীপক কি বলছে, নিচের তথ্যগুলো ব্যবহার করে একটু উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এই যে আমি যে এখন রেখাটা পাইলাম সেটা কি, পিপিসি কার্ভ, পিপিসি কার্ভ। এই যে এখন আসি আরেকটা প্রশ্ন, আমাদের প্রশ্নে কিন্তু এই বিষয়টা থাকে, আমাদের পরীক্ষায় থাকে একটা বিষয় এখান থেকে। দেখো আমরা সবকিছু বিন্দু যোগ করে আমরা কিন্তু পিপিসি কার্ভ পেলাম। এই যে পিপিসি কার্ভের যে হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই যে বিন্দুর প্রত্যেকটা পিপিসি কার্ভের প্রত্যেকটা বিন্দুতে আমি কিন্তু কি করতে পারবো, পূর্ণ উৎপাদন করতে পারবো। আমি সম্পূর্ণরূপে কি করতে পারবো ভাইয়া, উৎপাদন করতে পারবো, সম্পূর্ণরূপে যেমন ইচ্ছা তেমন উৎপাদন করতে পারবো। এখানে এটা কি মূলত পূর্ণ নিয়োগ রেখা, আমি কি বলতে পারি এটাকে পূর্ণ নিয়োগ। এই রেখার মধ্যে আমি আমার যা সম্পদ আছে সেই সম্পদের পূর্ণ নিয়োগ করতে পারবো, এই রেখার মধ্যে আমার যা সম্পদ আছে সেই সম্পদের পূর্ণ নিয়োগ করতে পারবো। এখন আমি যদি চাই, মনে করো এটিরও বেশি উৎপাদন করব, আমি চাচ্ছি আমার ধান উৎপাদন যখন হচ্ছে 30 হোক তখন আমি গম উৎপাদন 40 করব। আদৌ কি পসিবল? না ভাইয়া, কখনো পসিবল না। এই যে পসিবল না কেন, আমার যে সম্পদও কি ভাইয়া, আমার সম্পদও সীমিত, সম্পদ সীমিত।
আমি যদি এই সীমিত সম্পদের মধ্যে দিয়ে আমি যদি ধান উৎপাদন ঠিক রেখে যদি আমি যদি গম উৎপাদন 40 করতে চাই, কখনো পসিবল না। সেটা কি অর্জনযোগ্য। সেটা কেমন হবে, যখন হচ্ছে ধান উৎপাদন যখন হচ্ছে 30, আমি যদি গম উৎপাদন যদি ধান উৎপাদন যখন 30, তো যদি আমি যদি গম উৎপাদন তখন যদি 40 করতে চাই, তাহলে আমার এদিকে চলে যাবে, এই বিন্দুটা এখানে চলে যাবে। তার মানে আমার কখনো সামঞ্জস্য বিধান করতে পারবো না। তার মানে সেটা কি বিন্দু ভাইয়া? এই যে উৎপাদন সম্ভাবনা রেখার যে হচ্ছে বাইরে যত বিন্দু আসুক না কেন সবগুলো কি অর্জনযোগ্য, সেগুলো আমরা অর্জন করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের সম্পদে সীমিত, আমাদের প্রযুক্তিরা আমরা কোনো ওই সময় পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমরা কি এটা কি বিন্দু? অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য, অর্জনযোগ্য। এখন ভাইয়া বলা হচ্ছে অর্জনযোগ্য। আবার আমরা যদি চাই, কি চাই ভাইয়া, আমি তো এখন ধরলাম এটা 40, এটা যখন হচ্ছে আমার উৎপাদন যখন ধান উৎপাদন যখন হচ্ছে আমার 30 আছে, তখন আমি গম উৎপাদনটা কমাই দিলাম। গম উৎপাদন আমি কত 10 চাইলাম, 10 করতে চাইলাম। এখন আমি 10 করতে পারবো, কিন্তু সেটা তোমার অদক্ষতা প্রমাণ করবে। কি প্রমাণ করবে? অদক্ষতা এবং হচ্ছে অপূর্ণ নিয়োগ। যেমন মনে করো আমি যদি ধান উৎপাদন মনে করো আমার 30 আছে, ধান উৎপাদন 30-এর সময় আমি যদি এখানে চাই কি গম উৎপাদন করবো শুধুমাত্র 10, এই যে গম উৎপাদন করবো শুধুমাত্র কত 10, মনে করো 10। এই জায়গায় আমি যে বিন্দুটা পাবো সেটা কি নির্দেশ করবে? আমার হচ্ছে সম্পদের অপূর্ণ নিয়োগ। আমার কিন্তু এই জায়গা উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু পূর্ণ নিয়োগ ইঙ্গিত করতেছে। সে রেখার যদি ভিতরে আসে তাহলে সেটা হবে অপূর্ণ নিয়োগ, সে রেখার যদি বাইরে যায় সেটা হবে অর্জনযোগ্য, আমি অর্জন করতে পারবো না। এবং এটাতে হচ্ছে মূলত অদক্ষতা প্রমাণ পাচ্ছে। কি প্রমাণ পাচ্ছে? অদক্ষতা প্রমাণ পাচ্ছে, অদক্ষতা প্রমাণ পাচ্ছে। আশা করি এটা যারা বুঝছো অর্জনযোগ্য এবং হচ্ছে অদক্ষ এবং হচ্ছে অপূর্ণ নিয়োগ, সেটা যারা বুঝছো, এখান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ সবাই উত্তর করতে পারবা, সবাই উত্তর করতে পারবা, এতটুকু আশা রাখতে পারি ভাইয়া। ঠিক আছে, যারা যারা ক্লাসে আসে ইনশাল্লাহ সবাই বুঝবা। এখনো পর্যন্ত যদি কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো, আমি পরবর্তীতে পূর্ণাঙ্গ আলোচনায় আরেকটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে হুবহু সৃজনশীল প্রশ্ন যেভাবে আসছে সেভাবে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক সুন্দর করে বুঝছি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে বুঝছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখো তাহলে আমি পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো সৃজনশীল প্রশ্ন একটা হচ্ছে, আমি তোমাদের জন্য একটা পূর্ববর্তী যে স্লাইডে যেটা দিছি ওটাও একটা সৃজনশীল প্রশ্ন। এখন যে আলোচনা করব ওই যে পূর্ববর্তী যে আলোচনা সেটা হচ্ছে রিপিটেড, সেটা কি করতেছি? রিপিট করতেছি। জাস্ট দেখো, আমাকে বলছে এক্স ও ওয়াই দুটি দ্রব্যের উৎপাদন, এক্স ও ওয়াই দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি। এই যে বলছিলাম আমরা, আমাদেরকে প্রথমে সূচি দিবে, আমরা সূচি থেকে কি পাবো? সূচি থেকে আমরা কিন্তু বিন্দু পাবো কিছু, সূচি থেকে আমরা কি পাই? বিন্দু পাই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এগুলো যোগ করলে আমরা কি পাই? আবার রেখা পাই। সূচি থেকে বিন্দু, বিন্দু থেকে রেখা। এখন দেখো কিছু হচ্ছে আমাদের দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া আছে, তার ভিত্তিতে আমাকে কি বলতেছে? প্রশ্নের উত্তর দিতে বলতেছে। এই প্রশ্নটা আছে ভাই ঢাকা বোর্ড 2023-এ। ঢাকা বোর্ডের যদি কেউ থাকো তাহলে মিলিয়ে নিতে পারো, ঢাকা বোর্ড 2023। দেখো এই প্রশ্নগুলো তোমাদের বারবার রিপিট। যদি বিগত সালের প্রশ্ন দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয়েছে ম্যাক্সিমাম এই টপিকসটা থেকে হয়। কোন? পিপিসি রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা থেকে হয়। এখন দেখো তোমাকে এখানে কি বলছে? উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য আমাদের কি লাগবে? প্রথমে একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। আচ্ছা নিলাম। এখন আমাকে কি বলতেছে? এখন আমাকে আচ্ছা ধরে দিলাম এটা 0। এরপরে আমাকে দুইটা দ্রব্য দিছে, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। আমরা এক্স দ্রব্য হচ্ছে ভূমি অক্ষ ধরলাম, ওয়াই দ্রব্য লম্ব অক্ষে ধরলাম। এগুলো কিন্তু তোমার ব্যাখ্যার মধ্যে লিখতে হবে। ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ আমরা হচ্ছে লম্বকে নিলাম এবং হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ আমরা এক্স দ্রব্যে ভূমি অক্ষে প্রকাশ করলাম। এখন দেখো তোমাকে বলছে এক্স দ্রব্যের পরিমাণ, উৎপাদনের পরিমাণ যখন 0, এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ কোথায়? 0। 0 মানে আমার মূল বিন্দুর পাশে। যখন 0 তখন ওয়াই দ্রব্যের পরিমাণ কত ভাইয়া? 70। ওয়াই দ্রব্যের পরিমাণ কত? 70। আচ্ছা আমার হচ্ছে প্রথমে 10 10 করে ধরে নিই। দেখো এখানে দেখতেছি আমার 40 থেকে যেহেতু আছে সবচেয়ে ছোট সংখ্যা 40 এবং হচ্ছে প্রত্যেকটার দূরত্ব হচ্ছে 10 10 করে, 10 10 করে। সুতরাং আমরা হচ্ছে 10 10 দূরত্ব নিয়ে ধরি। 40 যেহেতু বলছে একটা হচ্ছে একটু বেশি করে ধরি, এটা 40-এর দূরত্বটা এই যে তোমার মূল বিন্দু থেকে 40-এর দূরত্বটা একটু বেশি করে নিবা। এরপরে যে বিন্দুগুলো নিবা সেগুলো যদি সমান্তরালে নিতে হবে, যেহেতু 10 10 করে বৃদ্ধি করবে। দেখো এদিকেও 40 দিচ্ছি, 40। এরপরে যেহেতু 10 ধরতেছি 50,
এরপরে 60, এরপরে হচ্ছে 70, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো 40, আমি এদিকে দিচ্ছি 50, এরপরে দেখতেছি 60, এরপরে হচ্ছে একটু বৃদ্ধি করে দিলাম হচ্ছে 70, ঠিক আছে। এটা হচ্ছে x ওকে, ঠিক আছে, x ওকে, এটা হচ্ছে 70। এখন দেখো আমাকে কি বলছে, আমি যখন x দ্রব্যের উৎপাদনের পরিমাণ আমার যখন 40, কত ভাইয়া, x দ্রব্যের উৎপাদনের পরিমাণ, x দ্রব্যের উৎপাদনের পরিমাণ আমার যখন 40, না, x দ্রব্যের উৎপাদনের পরিমাণ আমার যখন 0, তখন y দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত, 70। এই যে দেখো x দ্রব্যের উৎপাদনের পরিমাণ আমার যখন 0, y দ্রব্যের উৎপাদনের পরিমাণ 70, সংমিশ্র প্রাপ্ত বিন্দু কি এ। আমরা একটা বিন্দু পাইলাম, এখন একটা বিন্দু পাইলাম, বিন্দুর মধ্য দিয়ে আমরা কি পাবো, রেখা পাবো। দেখো এরপর আমাকে বলছে কি x দ্রব্যের পরিমাণ আবার 40, x দ্রব্যের পরিমাণ যখন ভাইয়া 40, ওয়াই দ্রব্যের পরিমাণ কত, 60, তার মানে কমতেছে। কমতেছে কেন, সুযোগ ব্যয় করতেছে। আমি যখন আরেকটা দ্রব্য যখন বুক করতে যাব, তখন আমার পূর্ববর্তী দ্রব্যের কিছু অংশ কি দিতে হবে, ব্যয় ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে, ওই যে আমাদের যে হচ্ছে সম্পদ সীমিত, সীমিত সম্পদের মধ্য দিয়ে আমি যদি আরেকটা যদি সুযোগ সুবিধা বুক করতে চাই, তাহলে আমার যে হচ্ছে সীমিত সম্পদ, আমি যে আরেকটা বেশি বুক করতে, সেখান থেকে একটু কমায় ফেলতে হবে না। আমি যদি আজকে যদি 10টা যদি চকলেট খাই, আর আমি যদি 10টা কি খাই, প্রত্যেকদিন 10টা চকলেট খাই, ঠিক আছে। আমি যদি টাকা কিন্তু সীমিত, ওই টাকা যদি আমি যদি আমার প্রেমিকাকে যদি একটা যদি কি গিফট করতে চাই, ফুল গিফট করতে চাই, তাহলে আমাকে তো ভাইয়া এই 10টা চকলেটও খেতে চাই, তাহলে ফুলও গিফট করতে চাই, তাহলে আমি পারবো না। তাহলে আমার কি করা লাগবে ভাইয়া, ফুলের টাকাটা দোকান থেকে বাঁচাইতে হবে। এই যে ফুলের টাকাটা যে বাঁচাইবো, তার জন্য আমাকে কি করতে হবে, এই যে চকলেটের পরিমাণটা কমাইতে হবে না। তার মানে আমি যদি নয়ে চলে আসি, তাহলে আমি একটা ফুল কিনতে পারতেছি। ঠিক সেম ভাবে তোমাকে এই যে করবা, সুযোগ ব্যয় করতেছো তুমি, এর জন্য তুমি কিন্তু এক্স দ্রব্য একটা পাচ্ছি চকলেট, আর একটা হচ্ছে ফুল দ্রব্য, ঠিক আছে। এই যে কাহিনী, এটা হচ্ছে মূলত সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় করার মধ্য দিয়ে তোমার কি উৎপাদন, তুমি হচ্ছে উৎপাদনের সংমিশ্রণটা করতে পারবা, ঠিক আছে, দুটি দ্রব্যের মধ্যে সামঞ্জস্য করতে পারবা। যখন হচ্ছে 40, তখন আমার ওয়াই দ্রব্যের পরিমাণ কত, 60, কত ভাইয়া, 60। দেখো তাইলে আমরা কিন্তু একটা যোগ করে দিই, 40 এবং হচ্ছে 60, ঠিক আছে। আমরা প্রাপ্ত বিন্দু কি পাইলাম, বি পাইলাম। এরপর দেখো আমাকে বলতেছে এক্স দ্রব্যের উৎপাদন যখন হচ্ছে 50, এক্স দ্রব্যের উৎপাদন আমার যখন 50, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত, 50, তার মানে সমান সমান কমতেছে আর ওটাও বাড়তেছে। দেখো 50 50, ঠিক আছে। এই প্রাপ্ত বিন্দু কি পাইলাম ভাইয়া, সি। এরপর আমাকে বলতেছে কি, যখন এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ 60, তখন আমার ওয়াই দ্রব্যের পরিমাণ 40। দেখো এক্স দ্রব্যের উৎপাদন পরিমাণ যখন 60, তখন আমার ওয়াই দ্রব্য উৎপাদন পরিমাণ 40। তাহলে 40 দিলাম, 40 60, এটা আমার কি বিন্দু পাইলাম, ডি বিন্দু, আরেকটা বিন্দু পাইলাম। এরপর আমাকে কি বলতেছে, এক্স দ্রব্যের উৎপাদন পরিমাণ যখন 70, তখন আমার ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ কত, 0। ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ তখন 0, এক্স দ্রব্যের উৎপাদন কত, সর্বোচ্চ অর্থাৎ 70। তখন আমি ওয়াই কোনো ধরনের উৎপাদন করতে পারবো না। আমার যেটুকু সীমাবদ্ধতা আছে, ততটুকুর মধ্যে আমি যদি উৎপাদন করতে চাই, তাহলে আমার 70 যদি আমি যদি নিয়ে নিই, 70 মন যদি দাম যদি নিয়ে নিই, তাহলে আমি আর গম উৎপাদন করতে পারবো না। এটাই, ঠিক আছে। এই যে তাহলে আমার এই যে বিন্দুগুলো যদি আমরা যদি যোগ করি, বিন্দুগুলো যদি আমরা যদি এখন যদি যোগ করি, যে রেখাটা পাবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো তাহলে আমি হচ্ছে একটা কালারিং কলম দিয়ে এটা অন্য একটা কালার নিই। দেখো তাহলে যোগ করে দিচ্ছি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। এই যে রেখাটা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন আমরা কি পাইলাম ভাই, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পাইলাম। তার মানে আমাদের গয়ের উত্তর শেষ। আমাকে গয়ে কি বলছে, উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করতে বলছে। অঙ্কন করবা, তুমি ওখানে লিখবা ভূমিয়োগকে আমি ধরলাম হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ, ওয়াই কে ধরলাম ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ, এবং এক্স দ্রব্যের উৎপাদন পরিমাণ যখন আমার 40, ওয়াই দ্রব্য উৎপাদন পরিমাণ তখন 60, বা এক্স দ্রব্যের উৎপাদন পরিমাণ যখন 0, তখন হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ 70। সংমিশ্রণ বিন্দু প্রাপ্ত বিন্দু এ, এভাবে দিবা। এরপরে গিয়ে লিখবা পরিশেষে হচ্ছে সবগুলো বিন্দুকে আমি যখন যোগ করি, তখন আমি যে রেখাটা পাই সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সবগুলো বিন্দু যোগ করে আমি হচ্ছে এ ই রেখা পাই। কি রেখা পাইয়া, এ ই রেখা, এ থেকে ই, এ ই যে রেখা, এই রেখাটা হচ্ছে মূলত কি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি সবার ক্লিয়ার। এরপর দেখো, এরপর আমাকে কি বলছে, উদ্দীপকের আলোকে এক্স যখন হচ্ছে 40, দেখো ভাইয়া এক্স যখন হচ্ছে 40, এখানে কিন্তু গতে প্যাঁচ আসছে, একটু দেখো, একটু দেখো ভাইয়া, যে পূর্বে আলোচনা করছে এটা যদি বুঝে থাকে তাহলে ইজিলি বুঝবা। এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 40, তখন ওয়াই দ্রব্য বলতেছে 45, ওয়াই দ্রব্য বলতেছে কি 45, তার মানে ওয়াই দ্রব্য 60-এ আছে, 60-এ আছে। 60 মানে কি, সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ, অর্থাৎ সম্ভাব্য উৎপাদন, সম্ভাব্য উৎপাদন রেখার মধ্যে আছে। আমাদের কোন রেখা, সম্ভাব্য উৎপাদন রেখার মধ্যে আছে। কিন্তু এখানে বলতেছে কি আমাকে এক্স দ্রব্য 40 ঠিক দেবে, কিন্তু ওয়াই দ্রব্য 45। এটা কি
উৎপাদন সম্ভব কিনা, উৎপাদন সম্ভব, তবে কিন্তু এটা কি নির্দেশ করতেছে, এই যে দেখো যখন আমার এক্স দ্রব্যের উৎপাদন 40, তখন যদি ওয়াই দ্রব্যের উৎপাদনটা যদি আমার যদি 45 হয়, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদনটা যদি আমার যদি 45 হয়, তাহলে এটা আমার ভিতরে একটা কিন্তু বিন্দু পাচ্ছি না, মনে করো এটাকে এফ বিন্দু দিলাম। এই যে এফ বিন্দু যে বিন্দুটা পাচ্ছি সেটা কি আমার উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে পড়তেছে? পড়তেছে না। যদি উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে না পড়ে, সেটা যদি আরো যদি ভিতরে পড়ে, উৎপাদন সম্ভাবনা রেখার যদি ভিতরে পড়ে, তাহলে সেটি আমার কি মনে হচ্ছে, সেটা হচ্ছে অদক্ষ, অদক্ষ উৎপাদন এবং হচ্ছে অপূর্ণ নিয়োগ, সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে না, সেজন্য সে কি পাচ্ছে, এই যে ওয়াই দ্রব্যের যেখানে 60 পাইতো সেখানে তিনি 45-এ নিয়ে যাচ্ছে। তার মানে অপূর্ণ নিয়োগ, এই যে এফ বিন্দু কি নিয়োগ, অপূর্ণ নিয়োগ, এবং হচ্ছে তোমার সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না, তার মানে অপূর্ণ ব্যবহার, অপূর্ণ ব্যবহার, অপূর্ণ ব্যবহার, সম্পদের অপূর্ণ ব্যবহার এবং হচ্ছে অদক্ষতা প্রকাশ পাচ্ছে। তার মানে অদক্ষতা প্রকাশ পাচ্ছে, এখানে দক্ষ যারা হচ্ছে প্রোডাকশন করতেছে তারা কিন্তু দক্ষ নয়, এটা প্রকাশ পাচ্ছে, এবং হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না। ঠিক আছে, একটা গেল। এরপর তোমাকে আরেকটা বিষয় বলতেছে, এক্স দ্রব্য যখন হচ্ছে 70, আচ্ছা ভাবলাম এক্স দ্রব্য যখন হচ্ছে 70, ওয়াই দ্রব্য যদি তখন যদি আমি যদি 60 করি, দেখো এক্স দ্রব্য যখন হচ্ছে 70, তখন যদি আমি যদি ওয়াই দ্রব্যটা যদি 60 করি, দেখো ওয়াই দ্রব্যটা যদি আমি যদি তখন কি করি ভাইয়া, 60-এ নিয়ে যাই, কিসে নিয়ে যায়, 60-এ নিয়ে যায়। দেখো আমি যদি এক্স দ্রব্য যখন হচ্ছে 70, ওয়াই দ্রব্যটা যদি আমি যদি 70-এ নিয়ে যাই, 70-এ নিয়ে যাচ্ছি, এই যে দেখো আমার কি আসলে কি এতটুকু আমার সম্পদ আছে? আমার তো সম্পদ তো এতটুকু নাই ভাইয়া। তার মানে আমি তো এখানে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে যদি না পড়ে, উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দুর মধ্যে যদি না পড়ে, সেটা যদি বাইরে যদি চলে যায়, যে হচ্ছে প্রাপ্ত বিন্দু, সেটা যদি বাইরে চলে যায়, তাহলে সেটা আমার পক্ষে কখনো অর্জনযোগ্য না, সেটা কি অসম্ভব এবং হচ্ছে অর্জনযোগ্য। সেটা কি বিন্দু? অসম্ভব এবং হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? এইচ দিয়ে। তার মানে অর্জনযোগ্য, 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 ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই ব্যাখ্যাগুলো ভাইয়া তুমি দিতে পারবা না, দিতে পারবা না। এই যে তোমাকে তো এখানে বলেই দিছে, তোমাকে বলছে এক্স দ্রব্য যখন 40, তখন যদি আমি যদি ওয়াই দ্রব্য যদি 45 করি, তাহলে আমার কি প্রকাশ পাচ্ছে? আমার অদক্ষ এবং হচ্ছে অপূর্ণ সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ পাচ্ছে। এখন আমি যদি এক্স দ্রব্য যদি 70 টাকা অবস্থায় ওয়াই দ্রব্য যদি 60 মণ উৎপাদন করতে চাই, আমার সম্পদ যা আছে তা দিয়ে আদৌ তো পসিবল না। 70 মণ সেটা হচ্ছে সম্পদের পূর্ণ নিয়োগে দানের সর্বোচ্চ পরিমাণ, বা এক্স দ্রব্য উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ। এক্স দ্রব্য যদি আমি যদি সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করি, তাহলে তো আমি ওয়াই পণ্য 0 পরিমাণ উৎপন্ন করতে পারবো। সেখানে আমি কোথায় চলে যাচ্ছি? 60 মণ চলে যাচ্ছি। তাহলে কি আজও পসিবল না? পসিবল না। সেহেতু সেটা কি অর্জনযোগ্য। সেটা কেমন ভাইয়া? অর্জনযোগ্য। দিতে পারবো ভাইয়া? দিতে পারবো, আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া, এটা হচ্ছে মূলত তোমাদের আলোচনা। এই যে দেখো পিপিসি কার্ভ নিয়ে আশা করি আর কারো কোনো ধরনের প্রশ্ন এবং হচ্ছে সমস্যা থাকার কথা না। ভাইয়া আমরা পারবো ইনশাআল্লাহ। অর্জনযোগ্য বিন্দু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া পারবো। ঠিক আছে, একদম সর্বশেষ আমরা হচ্ছে চলে আসছি। আমরা এখন হচ্ছে কিছু এমসিকিউ দেখবো। কি দেখবো ভাইয়া? এমসিকিউ দেখবো, বহু নির্বাচনী প্রশ্ন দেখবো। আমরা আজকে আর কিছু কি দেখবো ভাইয়া? বহু নির্বাচনী প্রশ্ন দেখবো। বহু নির্বাচনী প্রশ্ন দেখার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। দেখো তোমাদেরকে ভাইয়া কি করেছি, ভাইয়া বলছি আজকের ক্লাস থেকে এমসিকিউ এবং হচ্ছে তোমাদেরকে যা পড়াবো তার মধ্য থেকে ভাইয়ের প্রত্যেকটা ক্লাস দেখবা ভাইয়া এমসিকিউ এবং সিকিউ ক্লাসে ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, ক্লাসে ক্লিয়ার। তোমাকে যা পড়াইছি, যতটুকু পড়াইছি, তার থেকে যদি বিগত সালে প্রশ্ন আছে, ভাইয়ের ক্লাসে সবগুলো তোমার প্র্যাকটিস শেষ। আর কোনো চিন্তার কোনো কারণ নাই, ভাইয়ের ক্লাসে সবকিছু আলোচনা। এখন তুমি উত্তর দিবা। দেখো তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের কিন্তু দ্রুত মেনশন করে দিবা এবং তাদেরকে একটু জানিয়ে দিবা এখানে এরকম ক্লাস হয়, তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, দেখো বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর, অর্থনীতির জমজ সমস্যাদ্বয় কি? সেটা কি? এই প্রশ্নটি যশোর বোর্ড 2016 সালে আসছে, আবার বরিশাল বোর্ড 2022 সালে আসছে। তার মানে দেখো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে ভাইয়া যে আজকে যে লাইনগুলো দিছি স্লাইডের মধ্যে, প্রত্যেকটা লাইন খুবই বেশি ইম্পর্টেন্ট। ভাইয়ের ক্লাসটা যদি কেউ না বুঝে থাকে আবার করবে, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবা। দেখো দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, নাকি দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা, নাকি অসীমতা এবং নির্বাচন, নাকি স্বল্পতা প্রতিদ্বন্দ্বিতা, কোনটা হবে? 1 নম্বরের প্রশ্নের উত্তর কি? 1 নম্বর 1 নম্বর 1, ভেরি গুড। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে কি ভাইয়া? নির্বাচন। দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে নির্বাচন, দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে নির্বাচন। এরপর দেখো 2 নম্বরে চলে যাচ্ছে। 2 নম্বরে সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন?
আকৃতি আমরা কেমন পাইছি? আমরা উৎপাদন সম্ভাবনা রেখা যেটি পাইছি সেটা এমন পাইছি না, এমন পাইছি না। তার মানে আমরা কি সেটা কি মূল বিন্দুর দিকে উত্তল, নাকি মূল বিন্দুর দিকে অবতল, নাকি নিম্নগামী সরলরেখা, নাকি ঊর্ধ্বগামী সরলরেখা, নাকি ঊর্ধ্বগামী সরলরেখা? বলো উত্তর কোনটি হবে? 2 নাম্বার। এটা কিন্তু সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন। 2 নাম্বারের উত্তর। দ্রুত 2 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দাও। 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? দেখো 2 নাম্বার প্রশ্ন, তাহলে আমরা উত্তর কি পাচ্ছি? মাহিয়াতুল মায়া। ভেরি গুড, সবার আগে সঠিক উত্তর দিয়েছে। মূলত মূল বিন্দুর দিকে কি ভাইয়া? অবতল, উত্তল না, মূল বিন্দুর দিকে কি? অবতল। দেখো তার মানে কি উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল, মূল বিন্দুর দিকে অবতল। এরপর 3 নাম্বার প্রশ্ন, বেশি প্রশ্ন নয়, 3 নাম্বার। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান কে বলেছে এখন বলো? অর্থনীতিকে আমরা দেখেছি সম্পদের বিজ্ঞান বলেছেন একজন, তারপরে অনেকজন আবার বলেছে নির্বাচনের বিজ্ঞান, আবার অনেকে বলেছে মানবিক বিজ্ঞান। এখন বলো অর্থনীতিকে নির্বাচনের যে বিজ্ঞান সেটি কে বলেছে? সেটা কি বেনহাম বলেছে, নাকি স্যামুয়েলসন, নাকি কার্ল মার্কস, নাকি এল রবিন্স? কে বলেছেন? দ্রুত জটপট। 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 3 নাম্বার। 3 নাম্বার, ভেরি গুড, স্যামুয়েলসন। কে বলেছে ভাইয়া? স্যামুয়েলসনের প্রশ্নের উত্তর কে দিয়েছে? জিনুক, ফারিহা, মাহিয়ার উত্তর ভুল, সালমা আক্তার সঠিক হয়েছে। তোমরা এই প্রশ্নটি স্যামুয়েলসন কে বলেছে ভাইয়া? স্যামুয়েলসন। এই স্যামুয়েলসন কি বলেছে? অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। একটু কঠিনের দিকে যাই। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? অর্থনৈতিক সমস্যা হয়, সেই সমস্যার প্রধান কারণ কোনটি? আমরা কিন্তু দেখেছি অসীম অভাব হচ্ছে এবং হচ্ছে নির্বাচনের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা। ঠিক আছে, এখন আমাকে বলতেছে কি এই যে অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কি? সেটা কি সসীম অভাব? সসীম অভাব কখনো হতে পারে না। সীমিত উৎপাদন, তাও হতে পারে না। সঠিক নির্বাচন তো করাই যায় না। অসীম অভাব এবং হচ্ছে সীমিত সম্পদ। এই যে এটি হবে উত্তর, সীমিত সম্পদ। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? সীমিত সম্পদ। এরপরে চলো 5 নাম্বার। 5 এবং 6 নাম্বার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি যা যা পড়াইছি তোমরা কিন্তু বিন্দুগুলো দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত দেখো। এর যারা উত্তর দিতে পারছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে আসছি 5 নাম্বার। দেখো 5 নাম্বারে কি বলছে? আমাকে বলছে আমি উ এ পরিমাণ আমার কি ভাইয়া? এখানে দান লেখো, দান। ঠিক আছে, আবার উ বি পরিমাণ আমার কি? পাট। কি ভাইয়া? পাট। এখানে একটা বাইরে একটা বিন্দু দিছে, একটা হচ্ছে ডি বিন্দু, ভিতরে একটা বিন্দু দিছে সেটা হচ্ছে সি বিন্দু। আবার এটা হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। আমি একটু সাজাই দিলাম আর একটু, ঠিক আছে, আর একটু সাজাই দিলাম। এখন দেখো তোমাকে বলতেছে দানের উৎপাদন যখন হচ্ছে 0, দান কোথায় ধরছে? দান ধরছে ভাই উপরে। দানের উৎপাদন যখন হচ্ছে 0 তখন পাটের উৎপাদন কত? দানের উৎপাদন যখন 0 তখন হচ্ছে আমরা পাটের উৎপাদন দেখতেছি হচ্ছে এতটুক পর্যন্ত, পাটের উৎপাদন এতটুক। তার মানে কি ভাইয়া? এটা কি হবে? উ বি পরিমাণ। এই যে মূল বিন্দু থেকে বি পর্যন্ত, তার মানে কি হবে উত্তর? উ বি পরিমাণ। কি হবে? উ বি পরিমাণ। বুঝতে পারছি কিনা ভাইয়া? 5 ঘ, পাঁচের কি হবে ভাইয়া? 5 ঘ। যারা সঠিক উত্তর দিয়ে তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো 5 ঘ হবে। কেন হবে ভাইয়া? দেখো আমার যখন বলে দিছে দানের উৎপাদন যখন 0 তখন আমার পাটের উৎপাদন কি হবে? সর্বোচ্চ হবে। তার মানে এই অংশটা পুরোটা হবে না, যেহেতু আমি পাট হচ্ছে নিচের অংশে ধরছি। আর আমি যদি বলতাম পাটের উৎপাদন যদি 0 হতো, এই অংশ যদি 0 হতো, তাহলে দানের উৎপাদন কত হতো? যদি দানের উৎপাদন বলতাম তাহলে আমার উ এ পরিমাণ হতো। দানের উৎপাদন, পাটের উৎপাদন যদি 0 ধরতাম তখন আমার দানের উৎপাদন কত হতো? উ এ পরিমাণ। ঠিক আছে, এরপরের প্রশ্নে যাই। দেখো আমাকে বলছে চিত্রের কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার? ভাইয়া অপূর্ণ ব্যবহার বলতে কি বোঝায়? মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে বিন্দুগুলো, উৎপাদন সম্ভাবনা ভিতরের একটা বিন্দু দেখতেছি, বাইরে আরেকটা বিন্দু দেখতেছি, যেটা হচ্ছে ভিতরের বিন্দু সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। কি নিয়োগ? অপূর্ণ নিয়োগ।
সুতরাং আমার কি বিন্দু, এই যে সি বিন্দু, এটা হচ্ছে মূলত আমার কি অপূর্ণ নির্দেশ করতেছে। আর যে ডি বিন্দু কি অর্জনযোগ্য, অর্জনযোগ্য, ডি বিন্দু হচ্ছে অর্জনযোগ্য। আর যে হচ্ছে আমার যে সি বিন্দু রয়েছে, এই সি বিন্দুটা হচ্ছে মূলত অপূর্ণ বা হচ্ছে অদক্ষ উৎপাদন নির্দেশ করতেছে, অর্থাৎ সম্পদের অপূর্ণ ব্যবহার। সম্পদের কি ব্যবহার? অপূর্ণ ব্যবহার। সম্পদের কি? অপূর্ণ ব্যবহার। সম্পদের অপূর্ণ ব্যবহার কি করতেছে ভাইয়া? নির্দেশ করতেছে। আজকের মূলত যে আলোচনা, সে আলোচনাটা ছিল হচ্ছে তোমাদের এতটুকু পর্যন্ত। তোমরা সবাই বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দিবে। এবং হচ্ছে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা হচ্ছে যে হচ্ছে গ্রুপ রয়েছে, গ্রুপে জানিয়ে দিতে পারো। এবং পাশাপাশি যে তোমাদের আজকের ক্লাসের যে ক্লাস নোটগুলো আছে অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপে শেয়ার করবা। এবং পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ক্লাসগুলোর কথা মেনশন করে জানিয়ে দিবা, ঠিক আছে? সর্বশেষ তোমাদের যে হচ্ছে বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে তোমাদের জন্য আমাদের যে হচ্ছে বর্তমান যে চলমান কোর্স, সেটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স। সেই কোর্সের মূলত উদ্দেশ্যটা কি? তোমাদেরকে হচ্ছে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স পর্যন্ত শেখানো, অর্থাৎ সর্বোপরি A+ পাইয়ে দেওয়া। তোমরা যদি A+ যদি নিশ্চিত করতে চাও তাহলে আমাদের উপর ভরসা রাখো। এবং পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট, তোমার মানবিকের যে রকম সাবজেক্টই থাকুক না কেন, তোমার মনোবিজ্ঞান থাকতে পারে বা গার্হস্থ্য বিজ্ঞান থাকতে পারে বা যুক্তিবিদ্যা থাকতে পারে বা তোমার হচ্ছে কি থাকতে পারে, পরিসংখ্যান থাকতে পারে, তোমার কোনো সাবজেক্ট নিয়ে টেনশনের কোনো কারণ নাই। বাংলাদেশের বলতে পারে একমাত্র পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম এই যে এমডি বনিয়ামিন পেজ এবং হচ্ছে চলো শিখি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের তুমি ইনশাল্লাহ ক্লাস পাবা, ঠিক আছে? অর্থনীতির মতো যত বড় বড় তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সাবজেক্টের মধ্যে, ইনশাল্লাহ সব সাবজেক্টের তোমরা ক্লাস এখানে পেয়ে যাবা। বাংলা, ইংরেজি, আইসিটি সহ মাত্র 2990 টাকা দিয়ে। সুতরাং আজই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সাথে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।